নমস্কার। আজকে একটু দেরি হয়ে গেল, আমাদের মিনিট পাঁচেক দেরি হয়ে গেল। তার জন্য সবচেয়ে ক্ষমা চাইছি। একটু গোলযোগ যা হয় সেই বিষয়টাই হয়েছে। আম, একটু ইন্টারনেটের সমস্যা, সিগন্যাল পাওয়ার একটু সমস্যা, সেটা নিয়েই একটু সমস্যার জন্য আমরা একটু দেরি করে ফেললাম। কল্লোল দাও একই সঙ্গে একটু সমস্যার মধ্যে রয়েছেন ইন্টারনেটের প্রবলেমের জন্য। উনি এসে গেলে ওনাকে আমরা জয়েন করে নেব। আমরা আমাদের মধ্যে রয়েছেন দুজন আরো আহ, আলোচক, সুশান্ত কুমার হালদার এবং আশিস দাস। আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা শুরু করি। তারপরে আমি কল্লোল দা যেই আসবে তাকে আমরা যুক্ত করে নেব। আমি আর দু একজন ভিউয়ার্স এর জন্য অপেক্ষা করি, আর এই ফাঁকে এই ভিডিওটা একটু আমি সকলের সঙ্গে একটু শেয়ার করে দিই। একটু আমাদের সঙ্গে থাকুন। আমাদের অলরেডি ভিউয়ার্স এসে গেছে 8 জন। কল্লোল দাও এসে গেছেন, এর মধ্যে আমি কল্লোল দাকে জয়েন করিয়ে নিলাম। আহ এসে গেছেন প্রবীর দত্ত, এসে বলছেন পৌঁছে গেছি। দেখুন, 9 জন ভিউয়ার্স এসে গেছেন আমাদের। আমরা অনুষ্ঠান শুরু করে দেবো। সঙ্গে আছেন আমাদের আজকে সুশান্ত কুমার হালদার সিঞ্চন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আশিস দাস, গোবর নকশা, কল্লোল ভট্টাচার্য, তেপান্তর, এবং আমরা। আমাদের আজকের বিষয়বস্তু অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। আমাদের থিয়েটারে যারা ছাত্রছাত্রী আমরা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা নিয়ে আমরা প্রতিনিয়ত চর্চা করি। সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব, যা আমাদের প্রতিটি কোনো না কোনো ভাবে কাজে লাগে। আহ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাস করবো একদম। আমরা আজকে ক্লাস ক্লাসে আমাদের এই ক্লাসের আজকে ভার্চুয়াল ক্লাসের আজকে আমাদের 3 জন শিক্ষক রয়েছে, আশিস দা, সুশান্ত দা এবং কল্লোল দা। আমরা তাদের কাছে শুনবো কথা। সুশান্ত দা কৃষ্ণনগর সিঞ্চনে অসাধারণ কিছু কাজ করছেন। আহ, এমনকি উনি একটা সুন্দর থিয়েটারের একটা জায়গা করেছেন। আমি তো আরো আমাদের সঙ্গে যারা ফেসবুকে ওনার সঙ্গে আছেন তারা সেগুলো দেখে অত্যন্ত লোভ হচ্ছে কবে যাব বলে। আশিস দা গোবরডাঙ্গাতে একটা অসাধারণ কাজ করছে, তার একটা নাটক অলরেডি বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হচ্ছে। এই মহামারীর বাতিমারি বিষয়ের মধ্যে আমাদেরকে নতুন ভাবে উৎসাহিত করছে যে আমরা কিভাবে কি কাজ করতে এগিয়ে আসবো আরো। এই সিচুয়েশন একটা আমরা ঐতিহাসিক সময় বা একটা ক্রান্তিকাল বা যাই হোক আর কি, সেই সময়টার মধ্যে রয়েছি। সেই সময়টার মধ্যে দাঁড়িয়ে আমরা কিভাবে থিয়েটার করব, মানে তারা খুব বিভ্রান্ত। সেই জায়গাতে আশিসদা, কল্লোল দা যেভাবে থিয়েটারের নতুন ভাষা তৈরি করছেন, বা বা নতুন রকম থিয়েটারের বাঁধন তৈরি করেছেন, সেগুলো আমাদেরকে আমরা চেষ্টা করব সেই জায়গাতে সেই রকম ভাবে পদাঙ্ক অনুসরণ করার। আজকে আমার কথা নয়, আপনারা শুনতে এসেছেন আমাদের যারা সঙ্গে আছেন সেই গুণী ব্যক্তি 3 জন, তাদের কথা। আহ, আমি আজকে প্রথমেই সুশান্ত দার কাছে, সুশান্ত কুমার হালদার, কৃষ্ণনগর সিং। আপনারা সকলেই জেনেন, তার সঙ্গে আমরা প্রথমে কথা বলবো। সুশান্ত দা। নমস্কার বন্ধু। প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাই ব্যান্ডেল নান্দনিককে, যে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এমন আয়োজনে আমাদের একটা বলার সুযোগ করে দেওয়ার। আসলে আমরা তো সবাই প্রায় ঘরবন্দি, এই কয়েকদিন হলো নিজেদের মতো করে কাজ করার একটা সুযোগ পেয়েছি। যে মানুষগুলোর উষ্ণতা প্রত্যেকদিন আমাদেরকে ঋদ্ধ করে, সেই ধরনের মানুষদের সঙ্গে এই যে একটা সন্ধ্যা যাপনের সুযোগ নান্দনিক করে দিল, তার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আশিস দা, আশিস দাস। আশিস দা আমাদের সামনের সারির এমন একজন মানুষ
যাকে দেখে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা শিখি। আর কল্লোল ভট্টাচার্য, এই মুহূর্তে আমরা বাংলায় যারা থিয়েটার করি তারা জানি কোন স্বপ্নের অঙ্গন কল্লোল তৈরি করেছে। যা আমরা স্বপ্নে ভাবি সেটাই কল্লোল তৈরি করে দেখিয়েছে। এই কল্লোল ভট্টাচার্য এবং আশিস দার সঙ্গে এই সন্ধ্যেতে কাটাতে পারায় আমার ভীষণ ভালো লাগছে। আর সমীরণ, অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা তুমি নির্ধারণ করেছো, না কোনো ক্লাস নয়, আসলে স্তানিস্লাভস্কি থিওরি আমাদের প্রত্যেকটা মানুষের, যারা আমরা থিয়েটার করি তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যারা থিয়েটার এখনো করছি এই বয়সে এসে, তারাও প্রত্যেকদিন একটু 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 করে শিখি, তার তত্ত্বকে প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম ভাবে শিখি। তো আমাদের কাছেও সেই শেখাটাকে ঝালিয়ে নেওয়া, আসলে মনে করে নেওয়া নিজেদের কাছ থেকে একটু করে, যে স্তানিস্লাভস্কির থিওরি আমরা কতটুকু বুঝেছি, কতটা অ্যাপ্লাই করতে পেরেছি, বা কতটা নিজের কাজের ক্ষেত্রে প্রয়োগ আমাদের পক্ষে সম্ভব হয়েছে, সেই জায়গা থেকে স্তানিস্লাভস্কির থিওরি বলার আগে আমার মনে হয় যে স্তানিস্লাভস্কির সম্পর্কে আমাদের একটু ছোট্ট করে জেনে নেওয়া দরকার। আসলে যে কোনো মানুষই তার নির্ধারিত সময়ের প্রোডাক্ট। সেই সময় তিনি কিভাবে অতিবাহিত করেছেন, সেই সময়ের দর্শন, সেই সময়ের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত কিছু কিন্তু একটা মানুষের জীবনকে দারুণভাবে ছাপ ফেলে। ফলে স্তানিস্লাভস্কির যে থিওরি, সেই থিওরি গড়ে ওঠার পিছনে কিন্তু স্তানিস্লাভস্কির জীবনী এবং সমসাময়িক দর্শন ভীষণভাবে একটা কাজ করেছিল। তো সেটা আমাদের একটু ধারণা থাকলে বোধহয় সুবিধা হবে। আমরা ছোট্ট করে একটু দেখে নিই সেই দিকটায়। 1863 সালে, 1863 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ায়, তখন সোভিয়েত রাশিয়া হয়নি, তো সেইখানে মস্কোতে জন্মগ্রহণ করলেন সের্গেভিচ আলেক্সিয়েভ। তার বাবা এক খুব বড় ব্যবসাদার, আর তার মা ফরাসি রাশিয়ান, মানে ফরাসিতে থাকতো এরকম একজন রাশিয়ান। এবং তার মায়ের মা, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, আমি যেটা বলছি এটা মনে রাখা দরকার, যে স্তানিস্লাভস্কির মায়ের মা ছিলেন একজন ফরাসি অভিনেত্রী, যিনি ফরাসি মঞ্চে খুব দাপিয়ে কাজ করেছিলেন। এখানেও তার একটা ইম্পর্টেন্সি পরবর্তীকালে আমি বলার চেষ্টা করব। তো এইরকম একটা পরিবারে স্তানিস্লাভস্কি জন্মালেন, যেখানে ছোটবেলা থেকে সংঘবদ্ধভাবে থিয়েটার দেখতে যাওয়ার একটা প্রবণতা ছিল। যে প্রবণতা স্তানিস্লাভস্কিকে শৈশব থেকেই নাটক করার দিকে, অভিনয় করার দিকে চালিত করে। মাত্র 14 বছর বয়সে তিনি তার পরিবারের মানুষজন, অর্থাৎ তার দাদা, তার দিদিদের নিয়ে, বোনেদের নিয়ে তিনি তৈরি করলেন একটা ছোট্ট থিয়েটার, আলেক্সিয়েভ সার্কেল, অর্থাৎ একেবারে পারিবারিক থিয়েটার যেটা বলা চলে আর কি। ছোট্ট ছেলে, 14 বছরের ছেলে, সে একটা থিয়েটার তৈরি করেছে, তার থিয়েটার দেখতে পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে যাচ্ছে। তো এই জার্নি শুরু হলো আলেক্সিয়েভের। 1885 সালে আলেক্সিয়েভ জয়েন করলো মালে থিয়েটার, এবং সেখানে তিনি অভিনয় করতে এলেন। এই অভিনয় করতে এসে তিনি স্তানিস্লাভস্কি এই উপাধি নিলেন, এবং স্তানিস্লাভস্কি ছদ্মনামে তিনি অভিনয় করছেন। প্রসঙ্গে একটু বলে রাখি, এই সময়ে স্তানিস্লাভস্কির বাবা মারা গেছেন এবং স্তানিস্লাভস্কি ব্যবসাপত্রের দায়িত্ব নিয়েছেন, এবং তিনি কিন্তু খুব সফল ব্যবসাদার, খুব সফল ব্যবসাদার। তার জীবনী যদি আমরা দেখি তাহলে দেখবো তাকে কিন্তু প্যারিসে বাণিজ্যিক সম্মেলনে তাকে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, মানে এতটাই তিনি বাণিজ্যিকভাবে সফল। এইরকম একটা বাণিজ্য সফল মানুষ, তিনি থিয়েটারকে কতটা ভালোবাসলে সেই সময় থিয়েটার নিয়ে গবেষণা বা পেশাদার থিয়েটারে আসার কথা ভাবতে পারে। তো স্তানিস্লাভস্কি মালে থিয়েটারে জয়েন করেছেন এবং তিনি কাজ করছেন। 1885 থেকে তার কাজ চলছে। 1891 এসে স্তানিস্লাভস্কির জীবনে একটা ঐতিহাসিক ক্ষণ ঘটে গেল, একটা অসাধারণ ঘটনা। আমরা জানি নেমিরোভিচ জানচেঙ্কোর সঙ্গে তার সাক্ষাৎ হলো, এবং সেই সাক্ষাৎ পৃথিবীর থিয়েটার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হয়ে রয়েছে। দীর্ঘ 18 ঘন্টা তাদের সেই দীর্ঘ আলোচনা, যা স্তানিস্লাভস্কির জীবন, দর্শন, ভাবনা, তার থিয়েটার সবকিছু যেন উলট পালট করে দিয়ে যাচ্ছে, এরকম একটা কাণ্ড ঘটে গেল। তো তারা দুজন মিলেই পরবর্তীকালে ওই সাক্ষাৎকার বা ওই আলোচনা বা ওই সংঘবদ্ধতার পরিণতি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে মস্কো আর্ট থিয়েটার, যেখানে স্তানিস্লাভস্কির গবেষণা। এই মস্কো আর্ট থিয়েটার, স্তানিস্লাভস্কির জার্নি শুরু হয়েছিল যে নাটকটা দিয়ে, সেটা লিও তলস্তয়ের জার ফিওডর অভিনয়ের মধ্যে দিয়ে তার জার্নিটা শুরু। কিন্তু সেই নাটকটা কিন্তু খুব একটা সফল হয়নি, এবং স্তানিস্লাভস্কিকেও খুশি করতে পারেনি। তিনি ওই নাটকের অভিনয় দেখে মনে মনে খুব ক্রুদ্ধ হয়েছেন, বসতেছেন, এবং তিনি ভাবার চেষ্টা করেছেন
যে নতুন থিয়েটার, অন্যরকম থিয়েটার, যে থিয়েটার মানুষের কাছে পৌঁছাবে, এটা ভাবছেন, মানুষকে আকৃষ্ট করবে, এরকম একটা ভাবনা তার কাছে করতে শুরু করে। এবং এরপরেই তিনি যে কাজটায় হাত লাগালেন, আন্তন চেকবের সিগাল, যেটা স্তানিস্লাভস্কির জীবনকেও বদলে দিয়ে গেছিল। এখন এই সিগাল তার ধরার আগে আরেকটা ঘটনা বলে নেওয়া দরকার বোধহয়। সিগাল কিন্তু তার আগে 2 বছর আগে পিটার্সবুর্গে অভিনয় হয়ে গেছে, এবং সেই অভিনয় চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এতটাই ব্যর্থ হয়েছে যে আন্তন চেকভ নাটক লিখবেন কিনা এ নিয়ে তার কাছে ভাবনা চিন্তা তিনি মনে মনে শুরু করে দিয়েছেন। এইরকম একটা পরিস্থিতিতে সিগাল নিয়ে কাজ শুরু করলেন স্তানিস্লাভস্কি, এবং সেই নাটক তার যে শিষ্য শিষ্যারা তাদের লেখা এবং তার লেখনী থেকে যেটা বোঝা যায়, জানা যায় যে সেই নাটক মঞ্চে আসার আগে তিনি একে দিনের পর দিন সেই নাটক নিয়ে আলোচনা করছেন, তার চরিত্রকে ব্যাখ্যা করছেন এবং একটা দীর্ঘ বক্তৃতার মধ্যে দিয়ে এগোচ্ছেন। অনেকে তার যারা সহকর্মী তারা বিরক্ত হচ্ছেন, কিন্তু স্তানিস্লাভস্কি সেই কাজের মধ্যে দিয়ে আসলে তার পথকে খোঁজার অনুসন্ধান করে চলেছেন, এবং এই সিগাল চূড়ান্ত একটা সাফল্য পায়, যা স্তানিস্লাভস্কির ভাবনা, দর্শন এবং পরিচিতি একটা বিশ্ব মাত্রায় নিয়ে আসে। এবং আমরা দেখলাম স্তানিস্লাভস্কি এর পরে 1906 যখন ইউরোপ সফরে গেলেন, তার এই নাটক নিয়ে, সিগাল নিয়ে সারা পৃথিবীর মানুষ তাকে এক বাক্যে স্বীকার করে নিল, তিনি বোধহয় আমাদের থিয়েটারের নতুন পথপ্রদর্শক এলেন। এই কাজ চলতে চলতে 1911 স্তানিস্লাভস্কি আরেকটা অসাধারণ কাজ করেছিলেন, সেটা হচ্ছে হ্যামলেট, যে নাটক পরবর্তীকালে তিনি যখন আমেরিকা সফর করেন সে চূড়ান্ত একটা সাফল্য তার কাছে এনে দিয়েছিল। তো এই এই কাজ চলতে আরেকটা ঘটনা আমি এই মুহূর্তে বলবো। 1917 আমরা জানি সারা পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ঘটনা, সোভিয়েত রিভলিউশন। সেই রিভলিউশনের ফলে স্তানিস্লাভস্কির জীবনে একটা বাঁক চলে এলো আর কি, অর্থাৎ তাদের যে পৈতৃক ব্যবসা, যে ব্যবসা তাকে দেখভাল করতে হতো, সেই ব্যবসার সামাজিকীকরণ হয়ে গেল, অর্থাৎ সোভিয়েত সরকার, নতুন সোভিয়েত সরকার সেই সমস্ত ব্যবসাপত্র ক্রোক করে নিলেন। ফলে স্তানিস্লাভস্কি তিনি ব্যবসাপত্র ছেড়ে একদম থিয়েটারের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত হলেন। মানে আমি যদি এইভাবে ভাবি যে স্তানিস্লাভস্কিকে আমরা পেলাম, সেই স্তানিস্লাভস্কিকে যদি ব্যবসা করতে হতো তাহলে এতটা সময় দিতে পারতেন কি পরবর্তী তার গবেষণায়? মানে এই ঘটনা স্তানিস্লাভস্কির জীবনকে অদ্ভুত ভাবে থিয়েটারের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে দিয়েছে, তার গবেষণা, তার নির্দেশনা সবকিছুর মধ্যে তাকে ডুবিয়ে দিয়ে গেছে। এরপরে স্তানিস্লাভস্কি তার জীবনী লিখেছেন, একের পর এক বই লিখেছেন। 1928 সাল মস্কোয়ার থিয়েটারের 30 বছর পূর্তি, মানে ভাবতেই গায়ে কাঁটা দেয়। সেই 30 বছর পূর্তির অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের মাঝখানে, নাটকের মাঝখানে স্তানিস্লাভস্কির হার্ট অ্যাটাক হলো। ভাবা যায় তিনি যতক্ষণ পর্যন্ত পর্দা না পড়েছে ততক্ষণ চিকিৎসার জন্য চেষ্টা করেননি, তিনি সম্পূর্ণ সেখানে থেকে সমস্ত অনুষ্ঠান শেষ হলো, স্তানিস্লাভস্কি চিকিৎসকের সাহায্য নিলেন। মানে একজন অভিনেতা নিজেকে প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ বোধহয় আর মানুষের কাছে থাকে না। স্তানিস্লাভস্কি এর পরে অভিনয় ছেড়ে দিয়েছিলেন, তিনি সমস্ত নির্দেশনা এবং লেখার কাজে আত্মনিয়োগ করেন। 1835-এ তিনি একটা অসাধারণ গবেষণা করেন। এই যে একজন অভিনেতা অভিনয়টা করবে, তার যে তত্ত্ব তিনি আমাদের কাছে দিয়েছেন, তা সেই অভিনেতা যে অভিনয় করবে তার মনস্ক্রিয়া এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী অ্যাক্টিভিটিস আর তার মনস্ক্রিয়া কিভাবে চলবে, এই জার্নিটাকে তিনি একটা গবেষণার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন 1835-এ। আর 1838-এ মানুষটি মারা গেলেন। এটা ভাবার কোনো কারণ নেই যে স্তানিস্লাভস্কির এই টোটাল জার্নিটা খুব স্মুথ ছিল। তাকে ওই যে বললাম, তার সমস্ত সহকর্মীরা যে সবসময় মানতে পেরেছে তা নয়। আমরাও কি ভাবা যাক না যে একটা থিয়েটারের সবাই যখন অভিনয় করতে এসছে, নির্দেশক দিনের পর দিন বক্তব্য রেখে যাচ্ছে, বক্তৃতা দিয়ে যাচ্ছেন, থিয়েটার পাতার পর পাতা গবেষণার কাজ তার সামনে রাখছেন, আমরা যেমন ধৈর্য হারাবো, স্তানিস্লাভস্কির সহকর্মীরাও অনেকে ধৈর্য হারিয়েছিলেন। তার মধ্যেও স্তানিস্লাভস্কি তার কাজে ছিলেন অটল। তারপরে মস্কোয়ার থিয়েটারের উপর নজরদারির বিষয়টাও সমকালীন সময় ছিল, কারণ মস্কোয়ার থিয়েটার অত্যন্ত পপুলার ছিল, আর শুধু পপুলার নয়, সেখানে এলিট ক্লাসের মানুষের যাতায়াত ছিল, ফলে তার উপরে কিন্তু নতুন সোভিয়েত সরকারের একটা নজরদারিও ছিল। তো এই সমস্ত কিছুর মধ্যে থেকে স্তানিস্লাভস্কি কিন্তু তার কাজকে করে গেছেন। অর্থাৎ আজকে থিয়েটার কর্মী আমরা যারা, তারা স্তানিস্লাভস্কির তত্ত্ব পড়বো শুধু এইটুকু নয়, তার জীবন, তার বাধা অতিক্রম সমস্তটা যদি আমাদের কাছে আসে, সেটাই বোধহয় বিরাট একটা শিক্ষণীয় বিষয় হতে পারে।
আমি ঠিক এই সুযোগে আরেকটা কথা উল্লেখ করব, স্তানিস্লাভস্কির জীবনে মাই লাইফ ইন আর্ট, আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতার অবশ্য পাঠ্য একটা গ্রন্থ। যে আমরা এই যখন অসম্ভব দাম্ভিকতা নিয়ে আমাদের থিয়েটারে এসে পৌঁছাই, কত জানি, আমার জানার পাহাড় নিয়ে আমি এসেছি মনে করি, আসলে আমি হয়তো তখন কিছুই জানি না, এবং প্রত্যেকদিন ভুল করতে 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 থিয়েটারের সামনে মাথা নত হতে হতে আমরা একটু একটু করে শিখতে শিখতে আমাদের জার্নি চলে যায়। স্তানিস্লাভস্কির জীবনী যদি আমরা পড়ি, একটা তার চূড়ান্ত উদাহরণ, চূড়ান্ত শিক্ষা আমাদের কাছে হতে পারে। এটা অবশ্যই আমার মনে হয় প্রত্যেক থিয়েটারের ছাত্রের কাছে অবশ্য পাঠ্য একটা গ্রন্থ। এখানে স্তানিস্লাভস্কি তার অ্যাক্টর পিপিয়ার্স যে গ্রন্থে তার মূল কাজটা আমাদের সামনে এনেছেন, সেই অ্যাক্টর প্রিপেয়ার্সে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে তার থেকে আমরা যে সূত্রগুলো পাবো, আমরা যাকে 10 পয়েন্টস বলি। আমি তার আগে আরেকটু একটা কথা বলে নিই। এই যে স্তানিস্লাভস্কির তত্ত্ব সমকালীন দর্শন, ফিলসফির একটা কিন্তু মানে কি বলবো, তার একটা প্রতিফলন মাত্র। আমি একটু পিছিয়ে গিয়ে যদি দেখি, 1828 সালে নরওয়েতে জন্মগ্রহণ করছেন ইবসেন, যার হাত ধরে আমরা জানি যে সেখানে ন্যাচারালিজম, থিয়েটারে ন্যাচারালিজমের প্রয়োগটা করছে ইবসেনের হাত ধরে। সেই ন্যাচারালিজম ক্রমে ইতালি এবং ফ্রান্সে একটা দারুণ ভাবে প্রভাব ফেলছে। একটু আগে বলছিলাম যে স্তানিস্লাভস্কির মায়ের মা ছিলেন একজন ফরাসি অভিনেত্রী, ফলে তাদেরকে ফরাসি থিয়েটার দেখার চর্চার একটা জায়গা তাদের কাছে কিন্তু ছিল। অর্থাৎ ফরাসি দেশে তখন কিন্তু ন্যাচারালিজম, থিয়েটার ন্যাচারালিজম কিন্তু চলে এসছে। তো এটাও স্তানিস্লাভস্কি সেই শৈশব জীবনে তার কাছে কিন্তু একটা প্রভাবের জায়গা বলে আমার ভীষণভাবে মনে হয়। ন্যাচারালিজমের যে দর্শন সেটা হচ্ছে এরকম, তারা মনে করে যে পৃথিবীর যা কিছু ঘটনা, যা কিছু শিল্প, সমস্ত কিছু প্রকৃতি থেকে উদ্ভূত, প্রকৃতির বাইরে কিচ্ছু হয় না, এবং সমস্তটাই নেচারের মতো করতে হবে, এটাই ন্যাচারালিজমের মূল শর্ত। এবং স্তানিস্লাভস্কির যে থিওরি, সেই থিওরি আসলে একজন অভিনেতা কি করে তার অভিনয় চরিত্রকে ন্যাচারাল ন্যাচারাল এবং ন্যাচারাল করে তুলবে, তার ভাষায় বি ন্যাচারাল করে তুলবে, তারই একটা কিন্তু পথ তিনি অনুসন্ধান করে গেছেন। তো এই স্তানিস্লাভস্কির যে তত্ত্ব, তার যে অ্যাক্টর প্রিপেয়ার্স, সেটাকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে মূল আমরা 10টা পয়েন্ট সেখান থেকে পেতে পারি। সেই 10টা পয়েন্ট আমি আমার মতো করে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, তারপর আমরা অন্য আলোচনায় চলে আসবো। প্রথম যে বিষয়টা স্তানিস্লাভস্কি বলেছেন সেটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ একটা ড্রামা, একটা নাটক, সেই নাটক অভিনয় হচ্ছে নাট্যটা, তার যে টোটাল অ্যাক্টিভিটি, সমস্ত অ্যাক্টিভিটিটাকে তিনি বলছেন অ্যাকশন। এই সামগ্রিক অ্যাকশনে অভিনেতার নিজস্ব একটা জার্নি থাকে, অর্থাৎ একটা নাটকে যদি 10টা চরিত্র থাকে, তার আলো আবহ সবকিছু নিয়ে যে জার্নি, তাতে কিন্তু অভিনেতার একটা জার্নি থাকে। এই যে অভিনেতার জার্নি, সেটাকে তিনি বলছেন অভিনেতার অ্যাকশন। এই অ্যাকশনের দুটো দিক তিনি বলছেন, একটা তার বডি অ্যাকশন, একটা দিকে থাকছে সোল অ্যাকশন। বডি অ্যাকশন অর্থাৎ ফিজিক্যাল অ্যাকশন, আর সোল অ্যাকশন হচ্ছে তার সাইকোলজিক্যাল অ্যাকশন। তো এই অ্যাকশন গুলোকে স্তানিস্লাভস্কি বলছেন যে একজন অভিনেতা কি করে এটাকে অভিনয়ের ক্ষেত্রে ব্যবহার করবে। তিনি খুব সুন্দর একটা গল্প আমাদের বলেছেন, অনেকগুলো গল্প বলেছেন, তার মধ্যে একটা গল্প বলি, হয়তো ভালো লাগতে পারে। যে একজন একটা অনুষ্ঠান বাড়িতে একটা টার্কি রেখে দেওয়া হয়েছে, যে সবাই যারা বসে আছে তাদেরকে টার্কি মাংস তারা খাবে। তো সমস্ত টার্কিটা তো একজনের পক্ষে হজম করা সম্ভব নয়। তো সমস্ত টার্কিটা যদি আমরা ধরি থিয়েটার, তাহলে তার পাশ থেকে বিভিন্ন অংশ হাত হাত কেটে দেওয়া হলো, তার পায়ের অংশ কেটে দেওয়া হলো, বডিটা আলাদা রাখা হলো। এইগুলো হচ্ছে এক একটা অভিনেতার এক একটা অংশ। অভিনেতা এবার করবে কি, সেই টার্কির অংশগুলোকে কেটে কেটে নিয়ে তারপরে সে খাবে। অর্থাৎ আমি যদি ধরে নিই টোটাল টার্কিটা থিয়েটার, তাহলে সেই থিয়েটারের মধ্যে অভিনেতা যে অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটাকে একজন অভিনেতা ছোট ছোট টুকরো বা ইউনিটে তিনি ভাগ করে নেবেন বলছেন। আর প্রত্যেকটা ইউনিটের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, তার ভাষায় অবজেক্ট। এই অবজেক্টিভে সে পৌঁছাবে কোন লক্ষ্য নিয়ে সেই অংশটাকে গড়ে তুলছেন। স্তানিস্লাভস্কি বলছেন একজন অভিনেতা প্রথমে তার এই অ্যাকশনকে ছোট ছোট টুকরো ইউনিটে ভাগ করবেন, এবং সেই ইউনিট গুলো তার বডি অ্যাকশন এবং সোল অ্যাকশন দিয়ে সে তৈরি করবে, সৃষ্টি করবে। আর সৃষ্টি করার পর আবার সেগুলোকে তিনি সংযোজন করবেন, জুড়ে দেবেন, এমন ভাবে জুড়ে দেবেন যে সমস্ত নাট্যক্রিয়াটা যাতে এক হয়ে যায়, অর্থাৎ এই টুকরোগুলোকে আর বোঝা না যায়। এইভাবে তিনি বলছেন প্রত্যেক অভিনেতাই ইউনিট ভাগ করে নেওয়ার কথা তিনি বলছেন।
তার দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিভিং সার্কামস্টেন্সেস, অর্থাৎ এই যে অ্যাকশনটা তিনি করবেন, অভিনেতা অ্যাকশনটা করবে, কোথায় করবে? গিভিং সার্কামস্টেন্সেস এর মধ্যে তাকে কিন্তু কাজটা করতে হবে। এই গিভিং সার্কামস্টেন্সেস কি? দুটো দিক তিনি বলেছেন। একদিকে বলছেন যে নাট্যকার যে নাটকটা লিখে গেছেন, সেই নাটকে যে কাহিনী, সেই কাহিনীর বিবরণে তো বা গল্পটা জীবন্ত হয়ে উঠবে মঞ্চে। ফলে স্বাভাবিক সেই যে জার্নি, সেই জার্নির সময়কাল, ঘটনার সময়কাল, তার যে চরিত্রের নিজস্ব যে আর্থসামাজিক অবস্থা, তার যে মানে সময়কাল বলতে সন্ধে বা দিন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা যা শর্তগুলো নাট্যকার লিখে আছে সেই শর্তগুলো তাকে মানতে হবে। এটা গেল তার কাহিনীগত শর্ত। আর দ্বিতীয় হচ্ছে প্রযোজনাগত শর্ত। প্রযোজনাগত শর্ত হচ্ছে ধরা যায় যে আমার অভিনেতা মঞ্চে জার্নিটা করবে, তাকে একটা আলোক বৃত্ত তৈরি হচ্ছে, সেই আলোক বৃত্তের মধ্যে তাকে থাকতে হবে, বা তার মঞ্চ উপকরণ যেগুলো আছে সেই উপকরণের শর্তগুলো মেনে তাকে চলতে হবে। সে তো আর দরজা ভেঙে বেরিয়ে যেতে পারবে না, তবে সেগুলোকে তাকে মান্যতা দিতে হবে। তার সঙ্গে মিউজিক আছে, তার নিজস্ব ড্রেস আছে, প্রপস আছে, এগুলো আছে। এর পাশাপাশি যেমন আছে ডিরেক্টরের যে নির্দেশনা, সেগুলোকে মান্যতা দেওয়া আছে। কো অ্যাক্টরের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে যে শর্তগুলো তার কাছে এসছে, অর্থাৎ ধরা যাক আমি ডাউন স্টেজে আসবো, আমার কো অ্যাক্টর গিয়ে আপ রাইটে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ আমি এখানে এলে তবে ওখানে আসবে, আমি তো সেই জায়গাটা বদলে সে যেতে পারবে না। তো এই যে অ্যাডজাস্টমেন্ট নিজের কাছে, সেগুলোও শর্ত হিসাবে কিন্তু আসবে। এইভাবে প্রযোজনা, সমস্ত প্রযোজনাতে একজন অভিনেতা তার গিভেন সার্কামস্টেন্সেস কে মেনটেন করে কিন্তু তাকে কাজ করতে হবে, স্তানিস্লাভস্কি বলছেন। খুব গুরুত্ব দিয়েছেন তিনি ইমাজিনেশন, কল্পনা শক্তির উপর। এই যে অ্যাকশন বা অভিনয়টা কথা আমরা বললাম, সেই অভিনয়টা যদি জীবন্ত হয়ে না ওঠে তবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে না। স্তানিস্লাভস্কি বলছেন তাকে একদম জীবনের মতো, প্রকৃতির মতো করে তুলতে হবে। এই প্রকৃতির মতো করে তোলার জন্য তিনি খুব সুন্দর তিনটে প্রশ্ন আমাদের হাতে তুলে দিয়েছেন। তিনি বলছেন অভিনেতা প্রথমে একটা চরিত্রকে প্রশ্ন করবে, হু আর ইউ, তুমি কে? হোয়ার আর ইউ, কোথায় তুমি? এবং হোয়াই আর ইউ, কেন তুমি? এই প্রশ্নগুলো যদি অভিনেতা চরিত্রকে করে, তাহলে করলে যে উত্তরগুলো পাবে, সেই উত্তরগুলো পেলেই অভিনেতা তার যে করণীয় কি মঞ্চে, সেটা অভিনেতা কিন্তু তার হাতের মধ্যে পেয়ে যায়। তো এইবার পাওয়ার পর অভিনেতাকে যে কাজটা করতে হবে, কল্পনা শক্তির মধ্যে দিয়ে, ইমাজিনেশন পাওয়ারের মধ্যে দিয়ে তাকে তৈরি করতে হবে তার চরিত্রকে। কি করতে হবে? তিনি দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ বলেছেন। একটা হচ্ছে সাবটেক্সট করতে হবে। কোন চরিত্র কিন্তু আকাশ থেকে পড়ে না, অর্থাৎ একটা অভিনয় হচ্ছে, অডিয়েন্স, দর্শক যে মঞ্চে অভিনয়টাকে দেখছে, সেই অভিনয়টা কিন্তু তাৎক্ষণিক, অর্থাৎ চরিত্রের বর্তমানকে দেখছে। সেই চরিত্রের হিস্ট্রি আছে, ইতিহাস আছে, অর্থাৎ সে কোথা থেকে এসছে, কি কাজ করছিল এতক্ষণ, কোথা থেকে সে কি আসছে, এই যে ইতিহাস, এই ইতিহাসটাকে তৈরি করতে হবে। এবং এই নাটকের পরে, এই অভিনয়ের জার্নির পরে সেই চরিত্রের যে ভবিষ্যৎ, এই টোটাল একটা ইতিহাস কিন্তু তার কিন্তু তৈরি করতে হবে। এই সাবটেক্সটটা তাকে তৈরি করতে হবে। আর তার সাথে সাথে তৈরি করতে হবে ওই চরিত্রের বায়োডাটা। এই বায়োডাটা, চরিত্রটা কেমন, তার হাইট কেমন, তার উচ্চতা কেমন, তার মাথার চুলের রং কেমন, তার চোখের দৃষ্টি কেমন, সে খুঁড়িয়ে হাঁটে না সোজা হয়ে হাঁটে, ইত্যাদি ইত্যাদি, যা যা শরীরী বৈশিষ্ট্য আছে, সেই শরীরী বৈশিষ্ট্যগুলো তৈরি করতে হবে। এবং সঙ্গে সঙ্গে তার যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ মানসিকভাবে চরিত্রটা কেমন, এটাও কিন্তু তাকে তৈরি করতে হবে। এইভাবে একজন অভিনেতাকে তার অভিনয় চরিত্রের সাবটেক্সটটাকে তৈরি করতে হবে। এই সাবটেক্সট একদিকে সে যেমন পাবে ওই নাটকের কাহিনীর ভিতরে ভিতরে দেওয়া ক্লুর মধ্যে থেকে, একই রকম ভাবে তাকে তার অসীম কল্পনা শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে তাকে বার করে নিয়ে আসতে হবে এই সাবটেক্সটটাকে। স্তানিস্লাভস্কি এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন, কমিউনিকেশন, অর্থাৎ মনোসংযোগ। মনোসংযোগ তিনি বলছেন একজন অভিনেতা মঞ্চে যখন মনোসংযোগ করে, মনোসংযোগের মধ্যে দিয়ে মঞ্চের যে রিয়ালিটি, সেই রিয়ালিটিকে সে গড়ে, যে রিয়ালিটির মধ্যে সে বিচরণ করে, এবং দর্শক সেই রিয়ালিটির মধ্যে সেই মানুষ, সেই অভিনেতাকে দেখে তারা মুগ্ধ হয়। তো এই মঞ্চের যে রিয়ালিটি, সেই রিয়ালিটিকে যে তৈরি করতে হয়, তাকে কনসেন্ট্রেশন করতে হবে। তিনি আমাদের হাতে অসাধারণ অস্ত্র তুলে দিয়েছেন যে কিভাবে আমরা কনসেন্ট্রেশন করব। স্তানিস্লাভস্কির ভাবনা অনুসারে একজন অভিনেতা প্রথমে একটা মঞ্চের যে কোনো একটা ছোট বিষয় বস্তুর উপর, যেমন হতে পারে মঞ্চের কোনো সেট হতে পারে, কোনো আলোক হতে পারে, এমনকি অভিনেতা তার হাত নিয়েও করতে, হাতে আঙুল নিয়েও করতে পারে, যেখানে একটা স্মল সার্কেলের মধ্যে প্রথমে সে কনসেন্ট্রেশনটা তৈরি। এইবার সেই কনসেন্ট্রেশনটা যখন তার দৃঢ় হচ্ছে, এবার সেটাকে আস্তে আস্তে একটু বৃহত্তর গণ্ডিতে সে সেটাকে ছড়িয়ে দিচ্ছে।
সেটাকে বলছে মিডিয়াম সার্কেলে ছড়িয়ে। এবার মিডিয়াম সার্কেল থেকে আস্তে আস্তে এটাকে ব্রড সার্কেল, অর্থাৎ সমস্ত অডিয়েন্স এবং মঞ্চ জুড়ে, সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে তার এই কনসেন্ট্রেশনকে সে নিয়ন্ত্রণ করবে, যার মধ্যে দিয়ে সে মঞ্চে যে জীবন্ত করে তুলেছে যে অভিনয়কে, বা মঞ্চে যে বাস্তবতা গড়িয়ে তুলেছে, সেই বাস্তবতাকে সে গড়ে তুলবে, তার মধ্যে সে বিচরণ করবে। এই কনসেন্ট্রেশনকে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন তার অভিনয়ের জন্য। আরেকটা বিষয় তিনি বলছেন নেক্সট, রিল্যাক্সেশন। স্তানিস্লাভস্কি একটা খুব সুন্দর রিল্যাক্সেশন নিয়ে গল্প বলেছেন। তিনি বলছেন যে একটা ধরো একটা বিড়াল যখন বালির উপর শুয়ে পড়ে, তখন তার সমস্ত শরীরের চাপটা বালির উপর পড়ে, তার কারণ তার সমস্ত বডিটা থাকে রিল্যাক্স, কিন্তু তার ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ, মন অত্যন্ত সজাগ। স্তানিস্লাভস্কি বলছেন একজন অভিনেতাকে ঠিক এই রকম হতে হবে, যাতে করে সে তার মনকে সজাগ রাখবে এবং সাথে সাথে সে তার ইন্দ্রিয়কে সজাগ রাখবে, কিন্তু এট এ টাইম তার সমস্ত মাসেলস গুলো হয়ে যাবে রিল্যাক্স। এবং কেন তিনি বলছেন? তিনি বলছেন যে সাদা একটা কাগজের উপর আমরা যদি একটা কালির আঁচড় দিই, তাহলে সহজেই সেটাকে দেখা যায়। তো অভিনেতার শরীর যদি রিল্যাক্স হয়ে যায়, তাহলে সেই শরীরে সে যেভাবে চরিত্র অঙ্কন করবে সেইভাবেই চরিত্র ফুটে উঠতে পারে। তিনি এই রিল্যাক্সেশনের কথা বলছেন, এবং রিল্যাক্সেশন সে কোনো ফিজিক্যাল রিল্যাক্সেশন কথা বলছেন না, তিনি শরীরের রিল্যাক্সেশনের সাথে সাথে তিনি ইন্টারনাল রিল্যাক্সেশনের কথাও তিনি কিন্তু বলছেন। নেক্সট পয়েন্টস আমরা বলতে পারি ট্রুথ অ্যান্ড বিলিভ, সত্য এবং বিশ্বাস। একজন অভিনেতার কাছে স্তানিস্লাভস্কির বক্তব্য অনুসারে দুটো সত্য থাকে, একটা হচ্ছে অভিনেতার নিজস্ব ব্যক্তি জীবনের সত্য, আর অন্যদিকে অভিনয় চরিত্রের যে সত্য, অর্থাৎ ট্রুথ অন স্টেজ, অর্থাৎ স্টেজে যে জীবন সে গড়ে তুলছে, যে অভিনয়টা সে গড়ে তুলছে, সেই জীবনের যে সত্যি সেটা একটা সত্যি, আর অভিনেতা নিজের বাস্তব জীবনের যে সত্যি সেই আর একটা সত্যি। স্তানিস্লাভস্কির বক্তব্য হচ্ছে অভিনেতাকে নিজের সত্যি থেকে একটু একটু করে ওই অভিনয় চরিত্রের সত্যি বা থিয়েটারের সত্যি বা ট্রুথ অন দ্য স্টেজে গিয়ে পৌঁছাতে হবে, এবং তিনি একটু একটু করে ওই স্টেজের সত্যিকে বিশ্বাস করতে শুরু করবেন। আর অভিনেতা যদি বিশ্বাস করতে আরম্ভ করেন, তিনি তাকে যদি রিয়েল করে তুলতে পারেন, তখনই কিন্তু সেটা একজন দর্শকের কাছে রিয়েল মনে হবে, তখনই তার কাছে ভালো লাগবে। এইটা যাওয়ার জন্য স্তানিস্লাভস্কি আর একটা অস্ত্র আমাদের হাতে তুলে দিচ্ছেন, ম্যাজিক্যাল ইট। তিনি বলছেন এই অভিনেতা প্রশ্ন করবেন যে আমি যদি এটা হই তাহলে কি করতাম, আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। এই যে আমি কি করতাম, ইফ, এই বারবার সেই ইফটা একজন অভিনেতাকে হেল্প করবে তাকে ওই ট্রুথে, অর্থাৎ স্টেজের ট্রুথ, অর্থাৎ নাটকের সত্যির মধ্যে পৌঁছাতে, এবং অভিনেতা আস্তে আস্তে ওই নাটকের সত্যির মধ্যে সে গিয়ে পৌঁছাবে। যত রিয়েল হবে তত কিন্তু তার নাটক ভালো হবে মনে হচ্ছে। তিনি এই ক্ষেত্রে বলছেন বি ন্যাচারাল, বি ন্যাচারাল, বি ন্যাচারাল। কমিউনিকেশন, কমিউনিয়ন, তিনি বলছেন কমিউনিকেশন, এই সংযোগের উপর তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন একজন অভিনেতা তিন ধরনের সংযোগ করে। একটা হচ্ছে তার কো অ্যাক্টরদের সঙ্গে, যে সহকারী অভিনেতা যারা মঞ্চে আছে তাদের সঙ্গে সে কমিউনিকেট করতে, পাশাপাশি সে মঞ্চের যে উপকরণ আছে, মঞ্চ উপকরণ, আলো, আবহ, সমস্ত কিছু, তার সঙ্গে সে কমিউনিকেট করছে। আর থার্ডলি কমিউনিকেট করছে মঞ্চে নেই এমন বিষয়ের সঙ্গে, অর্থাৎ মঞ্চে নেই, অর্থাৎ বাইরে কোনো চরিত্র আছে, বাইরে কোনো ঘটনা ঘটছে, তার সঙ্গে কমিউনিকেট করছে। এই কমিউনিকেশনটা যত বেশি রিয়েল হবে, অনেস্টি দিয়ে তাকে কাজটা করতে হবে। অর্থাৎ একজন অভিনেতা অনেস্ট হবে, যখন আমি কয়েকটার সঙ্গে রিলেট করছি বা যখন কোনো বস্তুর সঙ্গে রিলেট করছি, তখন সেই রিলেশনটা আমি খুব সিনসিয়ারলি করব এবং খুব সততার সঙ্গে করব, খুব অনেস্ট হয়ে করব। এবং চরিত্র এই অনেস্টি দিয়ে যদি কমিউনিকেশন করে, তাহলে সমস্ত এটা সিনক্রোনাইজেশনের মধ্যে দিয়ে যে নাট্যটা গড়ে উঠবে সেটা ক্রমশ ন্যাচারাল হয়ে উঠবে। স্তানিস্লাভস্কি অ্যাডাপ্টেশনের কথা বলছে। অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন। প্রত্যেক অভিনেতা প্রত্যেক মুহূর্তে তার মহলা থেকে কন্টিনিউ সেই অভিযোজন সে করতে 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 যায়, অর্থাৎ অ্যাডাপ্ট করতে 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 যায়। দু ধরনের অ্যাডাপ্টেশনের কথা তিনি বলছেন, একটা হচ্ছে ইন্টারনাল অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডাপ্টেশন। এক্সটার্নাল অ্যাডাপ্টেশন কি? অর্থাৎ সেট,
মঞ্চ, প্রপস, আলো, কোয়াক্টার, এই সমস্ত কিছু এমনকি মঞ্চ, সমস্ত কিছুর সঙ্গে সে অ্যাডাপ্ট করতে থাকে। এটা হচ্ছে বাইরের দিকে অ্যাডাপ্টেশন। আর একটা মেন্টালি অ্যাডাপ্টেশন, তার ইন্টারনাল অ্যাডাপ্টেশন হয়, অর্থাৎ সেই চরিত্রটা সে হয়ে উঠছে, নিজের যে চরিত্র, সেই চরিত্রটি আমি ওই চরিত্রে যে ভাব সেগুলোকে গ্রহণ করছি। স্ট্যানিস্লাভস্কি বলছে এই ইন্টারনাল অ্যাডাপ্টেশন কিন্তু অভিনেতা করতে থাকে। এই অ্যাডাপ্টেশন শুরু হয় একদম মহলা কক্ষ থেকে। যখন মহলা শুরু হচ্ছে সেইখান থেকে অ্যাডাপ্টেশন শুরু হচ্ছে, এবং যখন মঞ্চে অভিনয় করছি তখনও আমরা কিন্তু এই অ্যাডাপ্টেশন করতে থাকি। এমনকি যদি এরকম হয় যে মঞ্চে আমরা অভিনয় করি সেখান থেকে অন্য নতুন মঞ্চে যাব, সেখানেও আমাদের অভিনেতাদের কিন্তু এই অ্যাডাপ্টেশনটা করতে হয়। স্ট্যানিস্লাভস্কি বলছেন একজন অভিনেতা এই অ্যাডাপ্টেশন যত ভালোভাবে করতে পারবেন তত ন্যাচারালিটির কাছে তার অভিনয়কে নিয়ে এসে পৌঁছাতে পারবেন। ইমোশন মেমোরির কথা তিনি বলেছেন। মেমোরি দু রকমের কথা বলছেন, একটা হচ্ছে অ্যাকশন মেমোরি, একটা হচ্ছে ইমোশন মেমোরি। অ্যাকশন মেমোরি কোনটা? একটা অভিনেতার শরীরী ভঙ্গির মধ্যে যা যা কাজ করছে সেটা অ্যাকশন মেমোরি। অর্থাৎ দেখা যাক সে একটা অভিনেতা দেখা যাচ্ছে কোনো দরজা দিয়ে ঢুকলো, ঢুকে 5 পা হাঁটলো, একটা চেয়ার আছে, চেয়ারে হাত রাখলো, তারপর ভেতরের দিকে তাকালো। এই যে জার্নিটা, এই জার্নিটা সে প্রত্যেক দিন করছে, অর্থাৎ এইটা তার কিন্তু এক্সটার্নাল একটা বিষয়, অর্থাৎ তার বাইরের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মেমোরি। স্ট্যানিস্লাভস্কি বলছেন এই মেমোরির সাথে সাথে সে কিন্তু তার ইমোশনাল মেমোরি, অর্থাৎ ইমোশন মেমোরিটাকেও সে কিন্তু রপ্ত করতে আরম্ভ করে। এই নিয়ে স্ট্যানিস্লাভস্কির বই একটা খুব সুন্দর গল্প আছে, ছোট্ট করে বললে ভালো লাগতে পারে হয়তো। তিনি বলছেন যে একবার জোয়ারে দুই বন্ধু জোয়ারের জলে ভাসতে 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 চলে গেল। একটা পাহাড়ের মাথায় গিয়ে আশ্রয় নিয়েছে, কোনো ক্রমে তারা ভয়ে আতঙ্কে জর্জরিত, পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করে নিয়ে আসার পর একজনকে জিজ্ঞাসা করা হলো, ওহে তুমি তো ভেসে গেছিলে, তা ভেসে গিয়ে তখন কি কি করলে? তো সে বলছে, আমি যখন ভাসতে ভাসতে গেলাম, সাঁতারের চেষ্টা করলাম, তারপর একটা পাথর পেলাম, তাকে আঁকড়ে ধরলাম, পাথর পেয়ে একটু উঠলাম, তারপর উপরে একটু দাঁড়ালাম, সেখান থেকে দেখা গাছের ডাল ইত্যাদি ইত্যাদি অনেক গল্পগুলো সে বলল, তার কি কি করেছে সেটা বল। আর একজনকে যখন জিজ্ঞাসা করছে, ওহে তুমি কি করেছিলে? সে বলছে, আমি জল আসছে থেকে প্রথমে খুব ভয় পেলাম, আমার ভয়টা বাড়তে লাগলো, আমি আতঙ্কিত হলাম, একটা সময় মনে হলো কোনো আশা নেই, আশাগুলো আমার হারিয়ে যেতে আরম্ভ করলো। আমি যখন যে পাহাড়ে গিয়ে ধাক্কা খেলাম তখন আমার মনে হলো একটা স্বপ্ন আছে, বেঁচে থাকতেও পারি, তারপর দেখলাম কেউ নেই, যখন তখন হতাশায় আমি ভেঙে পড়লাম। স্ট্যানিস্লাভস্কি বলছেন এই দ্বিতীয় জন যে কথাটা বলছে সেটাতে ইমোশনাল মেমোরি, অর্থাৎ ইমোশন মেমোরি। তো অভিনেতাকে তার এই যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, অ্যাকশন মেমোরি, তার পাশাপাশি তার কিন্তু এই ইমোশন মেমোরিকেও মনে রাখতে হবে। এবং ইমোশন মেমোরি তিনি বলছেন এটা মনে রাখা অ্যাকশন মেমোরি থেকে অনেক কঠিন কাজ। অভিনেতা দীর্ঘদিন কাজ করতে করতে পরপর চলতে চলতে অ্যাকশন মেমোরি, সে কতটা নিয়ন্ত্রণ, তার কোন আবেগ হবে, সেই ভাবকে কতটা সে নিয়ন্ত্রণ করবে, কোন ভাবের সঙ্গে কোন ভাবকে মেশাবে, সমস্ত কিছু তার কাছে একটা মেমোরির বা একটা লাইনের মতো হয়ে যাবে, সেই অনুসারে সে চলবে আর কি। তো এই ইমোশন মেমোরির কথা বলছেন। আর লাস্টলি তিনি যে কথাটা বলেছেন, থ্রু লাইন অফ অ্যাকশন, অর্থাৎ এই যে পুরো অভিনয়টা, যে নাট্য কাহিনীটা বর্ণিত হচ্ছে, সেই নাট্য কাহিনীর বর্ণনার সাথে সাথে প্রত্যেক অভিনেতা তার কাজগুলো করে চলেছে। অর্থাৎ আমি যদি ধরি এইরকম যে টোটাল ড্রামাটা একটা অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটি সেই অ্যাকশনের একটা লক্ষ্য থাকে, যেটাকে তিনি বলছেন যে সুপার অবজেক্ট, সেই সুপার অবজেক্টে আমরা সবাই পৌঁছতে চাইছি। আর প্রত্যেক অভিনেতা, আলোক শিল্পী, আবহ শিল্পী, মঞ্চকার, সবাই মিলে আমরা চেষ্টা করছি ওই লক্ষ্যে পৌঁছাতে। তো এই যে সবার যে জার্নিটা, প্রত্যেক অভিনেতার প্রত্যেক দিনের যে জার্নিটা, সেই জার্নিটা হবে থ্রু লাইন অফ অ্যাকশন, এবং সবাই আমরা প্রত্যেক অভিনেতা ওই সুপার অবজেক্টিভের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, থিয়েটারের সুপার অবজেক্টিভকে আমরা ছোঁয়ার চেষ্টা করব আমাদের এই জার্নির মধ্যে দিয়ে। ঠিক এই 10টা পয়েন্টের মধ্যে দিয়ে খুব একাডেমিক্যালি বললে স্ট্যানিস্লাভস্কির তত্ত্ব, এই 10টা পয়েন্টস আমাদের হাতে তুলে দিয়েছেন অ্যাক্টর প্রিপেয়ার্স বইয়ে। স্ট্যানিস্লাভস্কি সেই ভাবনা এখনো পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে ভালো পাওয়া তত্ত্ব বলতে পারি। তার জার্নি বিভিন্ন রকম পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো স্ট্যানিস্লাভস্কি আমাদের কাছে যে ভাবনা দিয়ে গেছে সেটা এখনো আমাদের কাছে ফেলে ছড়িয়ে ভেঙে চুরে যত রকম ভাবে টুকরো করে ব্যবহার করি না কেন, সেটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় অস্ত্র। অনেকটা বলে ফেললাম, আশিস দা আছেন, কল্লোল ভাই আছো, আবার শুনি, আবার পরে কথা হবে, চলো।
ধন্যবাদ সুশান্ত দা। একদম চমৎকার করে আপনি পুরো 10টা পয়েন্টকে বিশ্লেষণ করে দিয়েছেন। আহ, খুব সুন্দর আপনার আলোচনা আমাদের খুব ভালো লাগলো। মুশকিল হচ্ছে যে এই মুহূর্তে কল খুব মিস করছি, কারণ কল্লোলদার ইন্টারনেটের সমস্যাটা এত ভোগাচ্ছে, যুক্ত হচ্ছেন এবং বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জানি না আমরা আদৌ কল্লোলদার পুরো কথা শুনতে পারবো কিনা। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরাও এখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সময় আর উনি যেখানে থাকেন একটু ইন্টারনেটের সমস্যা রয়েছে। জানি না কি হবে। ওয়েট করি একটু। এখন শুনতে এই মুহূর্তে কল্লোলদাকে পাচ্ছি না, আমি আশিসদার কাছে আশিসদার কথাই শুনি। আশিসদা, তাই তো নাকি? হ্যাঁ, আমি বলা শুরু করি। কল্লোল এসে গেলে কল্লোলকে দিয়ে দেবে, তো যেই ঝুঁকে যাবে কল্লোলকে দিয়ে দেবে, আমি আচ্ছা, বাকি কথাটুকু তারপরে হ্যাঁ, বলবো। বেশ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সেটাই ভালো হবে, না হলে ওনার কথাটা কিছুই হ্যাঁ, হয়তো হ্যাঁ, শুনতে পারবো না হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। তো ঠিক। সুশান্ত আমার খুব প্রিয় মানুষ। আর এখানে কল্লোলকে পাচ্ছি না, বারবার একটা কেমন মানে কষ্ট অনুভবই করছি আর কি। কারণ বহুদিন তো দেখা নেই, এই ভার্চুয়ালি দেখা হওয়ার একটা সুযোগ সমীরণ করে দিয়েছে, মানে ব্যান্ডেল নান্দনিক করে দিয়েছে। সেখানে কোথাও আমাদের নিজেদের মধ্যে একটু কথোপকথন চলছে। আমি খুব একটা মাস্টারি করতে আসিনি, যেটা সুশান্তবাবু বললেন। আহ, আমি না, এই যে আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে Stanislavski মেথড অফ অ্যাক্টিং। আমি সুশান্ত মোটামুটি তাত্ত্বিক ব্যাপারগুলো ইন ডিটেইলেই বলেছি। আমি শুধু আমি চেষ্টা করব যে আমার কাজের ক্ষেত্রে বা আমার দেখার ক্ষেত্রে এগুলো কিভাবে কিভাবে কাজ করেছে এবং মেথড অ্যাক্টিংটা কি। অ্যাকচুয়ালি স্টানিস্লাভস্কি আমার থেকে 100 বছর আগে জন্মেছিল, মাত্র 100 বছর আগে জন্মেছিলেন। তো এবং সুশান্ত একটা কথা বলছিলেন, উনি যখন নিবিড়ভাবে ভাবছেন, যখন 30-এর পরে, উনি অসুস্থ হওয়ার পরে, মানে 30-এর পরে মানে ওনার দলের যখন 30 বছর বয়স, আমরা সবাই জানি 1898-এ মস্কো আর্ট থিয়েটার তৈরি হওয়ার পরেই ওনার নিবিড়ভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া। তারপরে যখন উনি এই যে বিল্ডিং এ ক্যারেক্টার বা মাই লাইফ ইন আর্ট বা ইত্যাদি যে গ্রন্থগুলো উনি লিখেছেন, মূলত 3টেই লিখেছেন। সেগুলো কিন্তু কোনোটা ওনার নিজের লেখা নয়। যে কথাগুলো ওই তৎকালীন সময়ে তার ছাত্রদের বক 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 করা বলে মনে হচ্ছিল, সেই কথাগুলো কোনো একজন মনোযোগী ছাত্র সে নোট করে গেছিল। সেইগুলোই পরবর্তীকালে বই আকারে বেরোয় এবং সেইগুলোই সারা পৃথিবী জুড়ে এখন যারা আমরা থিয়েটারের সঙ্গে আছি, আমরা তার ওই একলব্যের ছাত্রের মতো করে সেগুলোকে মানি এবং ভাঙি। দুটো শব্দ আমি খুব সচেতনভাবে ব্যবহার করলাম। কিন্তু স্টানিস্লাভস্কি মেথড অ্যাক্টিং বলে কোনো কথা নেই। স্টানিস্লাভস্কি মেথড অ্যাক্টিং বলে কথা আছে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে স্টানিস্লাভস্কির যে ছাত্র, খুব উল্লেখযোগ্য ছাত্র, আমি নাম ধাম অত মনে রাখতে পারি না এবং ছাত্র হিসেবে অত ভালো ছিলাম না, আর কোনোদিনই ওই নোট মুখস্থ করিনি, আমি ওই বলতে পারবো না, তার নামটা বলতে পারছি না। সে 1931 সালে প্রথম গ্রুপ থিয়েটার শব্দটি আনে। এটা খুব তাৎপর্যপূর্ণ কথা, কিন্তু 1931 সালে স্টানিস্লাভস্কিরই এক ছাত্র, যে গ্রুপ থিয়েটার, তার যে দল, সেই দলটার নামকরণ করানো হয় গ্রুপ থিয়েটার। একটার সঙ্গে একটা এমন ভাবে জড়িয়ে
খেয়াল করলে দেখা যাবে আমাদের এখানে 1941 সালে প্রায় 10 বছর পরে সেটা পৃথিবীব্যাপী ওই গ্রুপ থিয়েটারের মুভমেন্টটা কিন্তু চলে এলো। আমাদের এখানেও কিন্তু সেটা ওই রকম গণনাট্য, তারপর আস্তে আস্তে গ্রুপ গণনাট্যের গভীরেই গ্রুপ থিয়েটার শব্দটা লুকিয়ে ছিল। সেটা 2-4 বছরের মধ্যে আস্তে আস্তে সেটাই এলো। অ্যাকচুয়ালি মেথড অ্যাক্টিং কিন্তু সেই ভদ্রলোকেরই করা, কিন্তু এটা অস্বীকার করলে হবে না তার যে সমস্ত যে ভাবনাগুলো সেগুলো স্থানীয় বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকম ভাবে সেগুলো শেপ দিয়েছেন, এবং তার কিন্তু সিংহভাগ স্থানীয় করা, যেটা সুশান্ত বললেন, সমস্তটাই স্থানীয় থেকে নিয়ে সেটাকে আর এক রকম ভাবে করা হয়েছে। এবার ধরুন স্থানীয় যে তত্ত্ব, সেখানে মূল দুটো কথা বলে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, ইমোশনাল মেমোরি আর ম্যাজিক ইফ। তাহলে ইমোশনাল মেমোরিটা কি? ইমোশনাল মেমোরি বিজ্ঞানের ছাত্ররা আরো ভালো বুঝতে পারবেন যে আমাদের মাথার ভেতরে ওই মৌচাক যেমন থাকে না, তার ছোট ছোট পিজিয়ান হোল, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পিজিয়ান হোল। সেখানে আমাদের জীবনের প্রত্যেক দিনের ঘটে আশিস যাওয়া ঘটনা আমাদের আশিস দা, পিজিয়ান। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? কল্লোল এসছে, কল্লোল বলবে? কল্লোল হ্যাঁ বলে শোনা নি। যাচ্ছে। কল্লোল দাকে একটুখানি বলিয়ে দিই, হ্যাঁ কল্লোল দাকে হ্যাঁ যতটুকু পারি হ্যাঁ 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 একটুখানি হ্যাঁ বলিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ, কারণ হ্যাঁ, কল্লোল বলো। কারণ হ্যাঁ হ্যাঁ, একদম আমাকে একদম কল্লোল দা একদম, কল্লোল দা কল্লোল আমাকে বলো। মেসেজও করেছে কল্লোল, যে আমার নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ আমার এখানে কল্লোল বলো। এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আমি দুটো বলে নিচ্ছি, হয়তো একটু পরে বাইরে যাবে, থাকতে পারবো না। তো যেটা হচ্ছে যে এর আগে তো খুব ডিটেলেই বললে এটা কি উনি স্টানিস্লাভস্কির মেথডটা নিয়ে। আমার যেটা বলার, যে স্টানিস্লাভস্কির যে মেথড অ্যাক্টিংটা, এটা রিয়েলিস্টিক থিয়েটার করার ক্ষেত্রে খুব কার্যকর। এবং স্টানিস্লাভস্কি সারা জীবন খুব খুব মুশকিল, মানে তিনি আহ, খুব মুশকিল হচ্ছে, খুব মুশকিল। কিছুতেই তো যেটা বলার, যে পাওয়া যাচ্ছে না। আমাকে স্টানিস্লাভস্কি মেসেজও নিজে, করেছেন কল্লোল দা যে আমার এখানে টানা আমি চেষ্টা করে যাচ্ছি, ইন্টারনেট ভীষণ ভোগাচ্ছে। আহ, কি করব? হ্যাঁ আবার কল্লোল দা। না, আবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি হ্যাঁ যেটা শুনতে বলে পাচ্ছি, দিচ্ছি শুনতে যে পাচ্ছি। স্টানিস্লাভস্কি সারা জীবন মেথড অ্যাক্টিং নিয়ে এবং রিয়ালিস্টিক থিয়েটার নিয়ে কাজ করে গেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে উনি কিন্তু এই রিয়ালিজমের যে মজা, বা রিয়ালিজমের মধ্যে যে আটকে পড়াটা, সেখান থেকে প্রবলভাবে বেরোতে চেয়েছিলেন। মুশকিলটা হচ্ছে সেই নিয়ে আমরা কিন্তু খুব বেশি কথা বলি না। স্টানিস্লাভস্কিরই স্কুলের স্টুডেন্ট মায়ার হোল্ড, হাক্কান গফ, এনারা কিন্তু থিয়েটারের ভাষা অন্য রকমের এক্সপ্রেশন খোঁজা শুরু করেছিলেন, যেটা স্টানিস্লাভস্কির প্রশ্রয়ে। কিন্তু একজন অভিনেতার প্রাথমিক পাঠ হিসাবে মেথড অ্যাক্টিং খুব কার্যকরী, এ বিষয়ে কোনো মানে সংশয় যারা চান বা করেন। কিন্তু মুশকিল হচ্ছে মাথায় রাখতে হবে এটা নানা রকম ভাবে হয়। একটা থিয়েটারের কি উদ্দেশ্য, কেননা থিয়েটারের মাধ্যমে আমি দর্শকের কাছে কিভাবে পৌঁছাতে চাইছি, এর উপর নির্ভর করে থিয়েটারের অভিনেতার অভিনয়ের প্রকাশ ভঙ্গি। ক্ষেত্রে স্টানিস্লাভস্কিতে অনেক রকমের, মানে মায়ার হোল্ড, ভাকান গফ, দোস্টোভস্কি, ওয়াল, রিচার্ড সেকনার, পিটার ব্রুক, এমনকি আজকের সময়ের যে রবার্ট উইলসন, এনারা কিন্তু অনেক ভাঙাগড়া করে গেছেন। এই টোটাল পর্যায়টা না জানলে আজকের সময়ে যারা কন্টেম্পোরারি থিয়েটারটা করছেন, তারা কিন্তু আবার একটা জায়গাতেই আটকে থাকবে। এটা আমার ব্যক্তিগত, কিন্তু তারপরেও স্টানিস্লাভস্কির যে মেথড অ্যাক্টিং, তার প্রতি মানে শ্রদ্ধা রেখে ক্ষেত্রে কার্যকরী, সেটা হচ্ছে ওনার পাওয়ার যে কথাটা, অর্থাৎ একজন অভিনেতা পাওয়ার
দিনে ক্ষমতা যতটা বাড়বে, তিনি অভিনয়ের মধ্য দিয়ে আসলে যা প্রকাশ করতে চান এবং সার্বিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আসলে যা প্রকাশ করতে চায়, যা বলতে চায়, স্পষ্ট অনেক বেশি powerfully সেটা প্রকাশ করতে পারে। এটা মাথায় রাখতে হবে যে কল্পনা একজন অভিনেতা, হবে তত বেশি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাইবেন, যে জগৎটা আমরা যেতে চাই, যে জগৎটা আমরা পৌঁছাতে চাই, যে খুবই মুশকিল, মানে আমাদের আহ, আছে কথাগুলো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, মানে আমরা না, খুব সমস্যা হচ্ছে। হুম। হ্যাঁ, এইটাকে আমি দর্শকের কাছে বলবো যে আপনারা একটু কষ্ট করেই আজকে শুনে নিন, কারণ আমি কল্লোলদাকে বলবো হুম, যে ওনার যদি মানে ওনার কথাগুলো যদি উনি লিখেও বলেন, কোনো রকম ভাবে যদি লিখেও উনি যদি পার্টিসিপেট করেন আজকের আলোচনাতে, স্বাভাবিক ব্যাপার। আমরাও শুনতে পাচ্ছি না রঞ্জন দা, এটা ইন্টারনেটের একটা মারাত্মক সমস্যা হচ্ছে। হুম। হ্যাঁ, এসছে। হ্যাঁ কল্লোল দা, কল্লোল, চেষ্টা করো আরেকবার। একবার চেষ্টা করুন আপনি প্লিজ। কল্লোল দা ওনার মানে চেষ্টা করে যাচ্ছেন আর কি, যে হ্যাঁ আমি তো বললাম আমি মিউট করে ফেলবো, কোনো চিন্তা নেই, আমি করে করবো। আমি করে দেবো, মিউট করে দেবো। বিভিন্ন ভাবে চেষ্টা করছেন আর কি কল্লোল দা, যে কথাগুলো শোনানোর, আমাকেও মেসেজ ঘুরে বেড়াচ্ছে কল্লোল দা কথাগুলো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ইন্টারনেটের খোঁজে। সত্যি কথাই, আহ, খুব মুশকিল মানে ওনার। হুম। আমাকে আমাকে মেসেজ করেছেন যে একটু আগেই মেসেজ করেছে হুম, যে সরি আমার নেটের যা অবস্থা তাতে টানা ও দেখা হয়তো কোনোটাই সম্ভব নয়। হ্যাঁ ঠিক তাই, হুম, মানে যা অবস্থা তাতে কিছু বলাই যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এইবার ওই খানিকটা শোনা আমি যাচ্ছে। শেষ কথাটা বলছি যে হ্যাঁ, আচ্ছা তাহলে ওই সেরে নি। সেটা হচ্ছে পাওয়ার অফ ইমাজিনেশনটা, মানে আমাদের থিয়েটারের কাজটা কি, আমরা যে জগৎটায় পৌঁছতে চাই, আমরা চোখের সামনে দেখতে চাই, তার ছবি তো আমরা চাই। আমরা এখন যে সভ্য বাস করছি সেই সভ্যতাটা না, মানুষের সভ্যতা কি হতে পারে তার ছবি আঁকাটা থিয়েটারের কাজ। সেক্ষেত্রে হচ্ছে একজন অভিনেতার পাওয়ার অফ ইমাজিনেশনটা ভীষণ ভীষণ জরুরি। বক্তা খুব পরিষ্কার ভাবে বলেছেন, একজন অভিনেতা যদি নিজেকে বারবার প্রশ্ন করেন, আমি কে, আমি কি, আমি কি থেকে আসছি, আমি কেন আসছি, আমি কোথায় অজস্র যেটাকে উনি কি বলেছেন, প্রশ্নগুলোর সম্মুখীন হলে একটা ছবি দেখতে পাবে, তখন সে তিনি দেখাতে পারবেন। গেম আছে আমার মনে হয় সেটা ম্যানেজ করাটা খুব দরকার। সেটা যেমন একজন সার্কেল বসে একজনকে ছবিরন, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি হ্যাঁ, মিউট করে রেখেছিলাম। মানে যা অবস্থা তাতে দর্শক যারা রয়েছেন তাদেরও খানিকটা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। আহ, হ্যাঁ,
যাই হোক, আমি কল্লোলদার কাছে অনুরোধ আমাদের করবো, কল্লোলদা আপনি আপনি যদি আমাদের সঙ্গে এটাতে মানে এই সেমিনারে যদি একটু লিখে লিখে যদি কিছু কথা বলার সুযোগ পান, একটু দেখুন না চেষ্টা করে, কারণ আপনার কথা সত্যি শোনা যায় না। গ্রুপের ক্ষেত্রে করা উচিত। আহ, শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, খুব সমস্যাই হচ্ছে। একটা কোনো মানে আপনি বলছেন বটে, কিন্তু আমরা কিছু শুনতে পাচ্ছি না, উপলব্ধি তো করতেই পারছি না। আমি বুঝতে পারছি আপনিও চেষ্টা করে যাচ্ছেন নানাভাবে, আমাদের দর্শকরাও বুঝতে চেষ্টা করছেন, উনি আহ, উম, বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর কি, যদি কল্লোল কোনো রকম ভাবে কল পাওয়ারফুল কোনো সিগন্যাল পাওয়া যায়। হুম, হুম। কল্লোল গাছতলায় চলে গেছে। কি করবো, কিছু করার তো নেই। আমি এই ফাঁকে একটু বলে রাখি, কল্লোলদা পানাগড়ের কাছে সাতকাহনিয়া বলে একটি গ্রাম আছে, সেখানে একটা অসাধারণ কাজ করেছেন তেপান্তর দিয়ে, এবং আমরা তার দল, আমি সেখানে নিজেও গিয়েছিলাম, গিয়ে মুগ্ধ হয়েছে যে ওখানে সম্পূর্ণ ওটা একটা নাট্য গ্রাম, যেখানে সমস্ত কিছুই আছে, আপনারাও জানেন, আমাদের দর্শকদের মধ্যে যারা হয় জানেন না তাদের জন্য বলছি কথাটা, যে সে কাজটা কত ওই যে সুশান্তদা প্রথমে বললেন যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা উনি বাস্তবায়িত করে ফেলেছেন। হ্যাঁ, যদি সম্ভব হয়, আমি অমিতাভ দাকেও বলছিলাম যে একবার গিয়ে দেখবেন, দারুণ কাজ, দারুণ একটা জায়গা উনি করেছেন। কল্লোলদাকে, আর কল্লোলদার নিজের কাজ অয়দীপ হাউস বা এই ধরনের যে সমস্ত কাজ করেছেন, সেগুলো দেখার মতো কাজ। এই কাজগুলো কখনো সুযোগ পান নিশ্চয়ই দেখবেন, আমাদের যারা দর্শক ভিউয়ার্স রয়েছেন তাদের জানাচ্ছি। যাই হোক, আমি হয়তো কল্লোলদাকে আমি পুরো কথা কল্লোলদা শোনাতে পারবো না, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর এটা আমার হাতেও নয়, কারণ ইন্টারনেটের সমস্যা আমারও এবং কল্লোলদার ওখানেই হচ্ছে। আমি আশিসদার কাছেই চলে যাই, আশিসদার কথাই শুনি। আশিসদা যেখানে শেষ করেছিলেন, আশিসদা বলেছিলেন যে কল্লোল যদি মাঝখানে তাহলে কল্লোলদাকে দিয়ে আর কি বলিয়ে দেবে, কিন্তু সেটাও হলো না আর কি। আশিসদা আপনি বলুন। হ্যাঁ, এখানে কল্লোলদা আমাকে জানিয়েছেন যে বেরিয়ে গেলাম, যা অবস্থা তাতে এবার সবাই বিরক্ত হবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। না, আমরা আমরা আপ্রাণ আশিস দা বলুন। কল্লোলকে রাখার চেষ্টা করেছিলাম, কল্লোলকে আপ্রাণ সঙ্গে রাখার চেষ্টা হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ। তা হলো না। হ্যাঁ, হুম। কোথায় বলেছিলাম, যাই হোক। ওই যে মস্তিষ্কের হ্যাঁ, হ্যাঁ, মস্তিষ্কের থ্যাংক ইউ। সেলগুলোর মতো। হ্যাঁ, হ্যাঁ, ওখানে। হুম। ওগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পিজিয়ান হোল। আমি ছোটবেলা থেকে ঘটে হ্যাঁ, যাওয়া নানা ঘটনা আমাদের ওই পিজিয়ান হোলের মধ্যে স্টোর করা থাকে, এবং যখন গিভেন সার্কামস্ট্যান্সেস বলছেন যে প্রদত্ত যে ঘটনাটি, সেই ঘটনাটা আমার জীবনে কখনো ঘটেছে কিনা, বা আমি আমার দেখা অভিজ্ঞতার মধ্যে আছে কিনা, সেটা থাকলে ইমোশনাল মেমোরি দিয়ে সেটাকে রিকল করার কথা বলছেন। এইবার সেই অনুযায়ী কাজটা করার কথা বলছেন, অ্যাক্টরকে সেটাকে ফিল করতে বলছেন। আমি এই নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, শুধু একটা দুটো কথাই আমি বলবো। সেটা হচ্ছে, ধরুন এর মধ্যে অমিতাভ বোধহয় একটা ইন্টারেস্টিং কথা লিখেছিলেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের রাজা নাটকের ক্ষেত্রে যদি আমরা স্টানিস্লাভস্কি মেথডকে মেনটেন করবার চেষ্টা করি, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়ে গেছেন। তো ধরুন স্টানিস্লাভস্কির পরে যেটা কল্লোলের কথার মধ্যে একটু ছুঁয়ে গেছে কল্লোল, যে ধরুন রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যতটা উল্লেখ করি তার বিচিত্র প্রবন্ধতে মঞ্চসজ্জা সম্পর্কে, সেটা কোন সময় তিনি বলেছিলেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন রবীন্দ্রনাথের থিয়েটার হচ্ছে, ওই কথাটা কিন্তু তখন বলা নয়, এবং খেয়াল করে দেখলে বোঝা যায় যে আমরা ইতিহাস যদি দেখি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঠাকুর বাড়িতে
জোড়াসাঁকো থিয়েটার করছেন, তখন কিন্তু বৃষ্টির শব্দ বোঝাতে টিনের উপরে ঘর্ষণ করা হচ্ছে, গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে এই জোনাকি পোকা পর্যন্ত এঁটে দেওয়া হয়, আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ তো বিচিত্র প্রবন্ধতে ওই কথাটা বলেছেন যে চিত্রপটে নয় চিত্তপটে সময়টা খুব ইম্পর্টেন্ট। সেই সময়টা যখন উনি বিচিত্র প্রবন্ধ লিখছেন তখন কিন্তু ওনার হাতে পয়সা নেই। সেই রিয়েলাইজেশন থেকে সবসময় সৃষ্টির ক্ষেত্রে মানে বৈভব সৃষ্টিকে কোথাও ক্ষতিগ্রস্ত করে বলে আমার মনে হয়। তার একজন শিল্পীর যে সৃষ্টিশীল মানসিকতা, যখন উৎপল দত্ত অঙ্গার করলেন সেই সময় উৎপল দত্তর লেখাতেই আছে তখন খনি দৃশ্যে তার দরকার 20টি মিরার, কিন্তু বহুরূপীর কাছে 3টি ছিল আর কেলটির কাছে 1টি ছিল, তাই 4টি দিয়ে কাজ হবে না। পরবর্তীকালে কিন্তু এটা প্রমাণ হয়েছে যদি মিরার দিয়ে ওইটা না করে বরং ছোট ছোট ওই তেলের কোটো, বার্লির কোটো, এই সমস্ত কোটো কেটে কেটে তিনি যে সৃষ্টির কাজ করেছেন, আজকে এত রকম বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, এত সব আলো চলে এসছে, কিন্তু আজও আমরা তাপস সেনের ওই নাটকের ওই দৃশ্যের কথা ভুলিনি। খনি দৃশ্যে যখন জল ঢুকছে সেই দৃশ্যের কথা আমরা ভুলি। এখন তো সমস্ত কিছু আছে, আমরা সব কিছু থাকলেই যে একটা সৃষ্টিশীল, একটা ক্রিয়াশীল, একটা অসম্ভব এস্থেটিক্যাল একটা কিছু হতে পারে এমনটা আমার মনে হয় না। বরং আমার মনে হয় কোথাও দারিদ্রতা, একটা পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করা, এইটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। তো কল্লোল যে কথাটা ইঙ্গিত দিয়ে গেছে যে স্তানিস্লাভস্কি যে কথাগুলো বললেন, পরবর্তীকালে শেষের দিকে দেখা যাচ্ছে স্তানিস্লাভস্কি নিজেই তার কিছু কিছু কথার ক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিক্ট করছেন। আরো উদাহরণটা স্পষ্ট হবে স্তানিস্লাভস্কির পরে যখন বেটল ব্রেখট এলেন, তিনি বললেন স্তানিস্লাভস্কির তো মূল কথা হচ্ছে ক্রিয়েট দ্য ইলিউশন, আর বেটল ব্রেখট এসে বলছেন ব্রেক দ্য ইলিউশন। কোথাও যখন বলা হচ্ছে ব্রেক দ্য ইলিউশন, তখন কিন্তু ইলিউশন শব্দটা থেকে যাচ্ছে, সেটাকে ব্রেক করার কথা বলা হচ্ছে। তার মানে কোথাও স্তানিস্লাভস্কিকে স্বীকার করেই সেটাকে ব্রেক করা হচ্ছে। কিন্তু এটাও সত্যি কথা, ঠিক বেটল ব্রেখটের ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। তিনি তাত্ত্বিকভাবে যে কথা বলছেন, তিনি প্রয়োগগতভাবে যখন প্রোডাকশন করছেন তখন কিন্তু কখনো কখনো দর্শক আবেগে আপ্লুত হচ্ছে। তার মানে একটা পারফরমেন্সের ক্ষেত্রে, একটা প্রোডাকশনের ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল মোমেন্ট, যে মোমেন্ট কোথাও ইমোশনালি আমাকে ইনভলভ করে, সেটাকে আমাকে তৈরি করতেই হচ্ছে। কিন্তু ব্রেক করলেন যে খবরদার কখনো যেন দর্শক ভুলে না যান যে তিনি একটা থিয়েটারে আছেন। এরকমই যখন একটা গল্প বলা হয় যে একজন অভিনেতা মারা গেছেন, তার একটা কবর দেওয়া আছে, সেখানে একজন দর্শক গিয়ে একটা ফুল দিয়েছেন, ফুল দিয়ে বলছেন ইনি হচ্ছে সবচেয়ে মহান শিল্পী, এত বড় শিল্পী আর হয় না, এত বড় অভিনেতা। আর একজন গেছেন, গিয়ে তার সামনে দাঁড়িয়ে একটা ফুল দিয়েছেন, দিয়ে বলছেন এর মতো বাজে অভিনেতা আর নেই। আবার যদি এইরকম ভাবেও ভাবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথিত কথা, সেটাকে আমরা ধরেই নীলদর্পণ নাটক যখন হচ্ছে, ঈশ্বরচন্দ্র আমাদের অর্ধেন্দুশেখর মুস্তাফি অভিনয় করছেন। কথিত আছে যে বিদ্যাসাগর মশাই যখন রোগ সাহেব রূপী অর্ধেন্দুশেখর মুস্তাফি যখন অভিনয় করছেন, বিদ্যাসাগর মহাশয় তার খড়ম খুলে ছুঁড়ে মেরেছিল। তখন সেই খড়ম তুলে প্রণাম করে অর্ধেন্দুশেখর মুস্তাফি বলেছিলেন যে এইটা আমার জীবনের সেরা পাওনা অভিনেতা হিসেবে।
কিন্তু দুই তত্ত্বে কিন্তু দুজনকে দুই রকম ভাবে বলা হচ্ছে। এখানে কিন্তু দেখ যেভাবে বলছেন সেই আলোচনা করলে অর্ধেন্দু শেখর মুস্তাফি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপতম অভিনেতা। কারণ একজন দর্শক, বিদ্যাসাগরের মতো একজন বিচক্ষণ মানুষ, সেও ভুলে গেলেন, সেও ইমোশনালি অ্যাটাচ হয়ে গেলেন, তার বিচক্ষণতা নষ্ট হয়ে গেল, সে ওই রকম একটা কাণ্ড করে বসলেন। আবার যদি বলা হয় মেক দ্য ইলিউশন এবং সত্যি অনুভব করা, সত্যি ভাবে তৈরি করা, তাহলে তো স্টানিস্লাভস্কি মেথডে তিনি হচ্ছেন সবচেয়ে বড় অভিনেতা। এই কথাটার ইঙ্গিত কল্লোল একটু ছুঁয়ে গেছেন বলে আমার মনে হচ্ছে। আর একটা কথা বলবো, তার পরবর্তীকালে এলেন পিটার ব্রুক বলে এক ভদ্রলোক। এই নামগুলো আমি বলছি এই কারণে, মেথড অ্যাক্টিং এটা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলছেন। এটা স্টানিস্লাভস্কি একরকম ভাবে হতে পারে, তার ভাবনাটাকে নির্যাস করে পরবর্তীকালে তার ছাত্ররাকে ওটাকে মেথড অ্যাক্টিং বলছেন। মেথড অ্যাক্টিং এর সঙ্গে কিন্তু স্টানিস্লাভস্কির ভাবনাটা যেমন আছে, তার পরবর্তীকালে বেট যখন বলছে, বার্গার যখন বলছেন, যে কেউ যখন বলছেন, সে কিন্তু তার দার্শনিকতা দিয়ে সেই শিল্পকে, সেই পারফরমেন্সকে কিভাবে ব্যাখ্যা করবেন তার কাছে। এইবার আমি একটা এইবার যেটা ইয়ের কথা বলছিলাম, আমাদের পিটার ব্রুকের কথা। পিটার ব্রুক কি করলেন, সে বাইরে থাকেন, সে কিন্তু ফ্রান্স থেকে এলে সারা ভারতবর্ষের যে ফোক এলিমেন্টস কোথায় কি আছে, সারা পৃথিবীর সমস্ত এলিমেন্টস গুলো দেখতে থাকলেন এবং তার থিয়েটারের লোকায়ত সমস্ত জিনিসের যে ব্যবহার আমরা দেখলাম, অত্যন্ত আধুনিক ভাবে সেগুলো প্রয়োগ। যারা মহাভারত দেখেছেন, ফিল্মে দেখেছেন, পারফরমেন্সে দেখেছেন, আমার সুযোগ হয়েছে তার সঙ্গে কাজ করবারও সুযোগ হয়েছে, তো সেটা থেকে বুঝেছি তার একটা প্রকরণ আলাদা। সবটা মানলাম, কিন্তু আমি একটা এইবার দুটি ঘটনা বলবো। সেটা হচ্ছে হৃদয়পুর নবসোপান বলে একটি সংগঠন, সেখানে ইসলাম মানে অরফান বাচ্চারা থাকে আর কি, যাদের বাবা মা নেই আর কি, বা মানে খানিকটা দিশেহারা ছেলে মেয়ে। তো সেখানে ওই বিভিন্ন জায়গায় কাজ করে, তারা ওখানে থিয়েটার করতে আসে। সেখানকার যে দিদিমণি ম্যাডাম, তিনি সবাইকে ডেকে নিয়ে এসছেন, ডেকে নিয়ে এসে আমাকে বললেন তুমি একটু, আপনি একটু গেলে এদের সঙ্গে কাজ করেন। তো ওখানে কাজ করতে গিয়ে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে যে একটি ছেলে এসে পড়াশুনো করতে চায়, কিন্তু স্কুল যাওয়ার তার সুযোগ নেই। রোজই স্কুলের জানলা দিয়ে সে ভেতরে কি হয় সেটা দেখে, এবং স্কুলে যারা ভেতরে আছে তারা বারবার করে বলে যে ওই ছেলেটা বারবার করে এখানে ডিস্টার্ব করে আমাদের, ইত্যাদি ইত্যাদি। এই যখন হয়, তারপরে দেখা যায় যে একদিন স্কুলে টিফিন পিরিয়ডে একটি বাচ্চা কোনো কারণে পুকুরের জলে পড়ে গেছে। ওর যারা সহপাঠী তারা সবাই পাড়ে দাঁড়িয়ে, দিদিমণি, মাস্টারমশাই, পাড়া প্রতিবেশী সবাই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, এই ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো ওই যে ছেলেটি যে দোষ দেখতো, সেও কোথাও ভেতরে ভেতরে ওর প্রতি একটা আত্মীয়তা অনুভব করেছে। সেই ছেলেটি কিন্তু জলে ঝাঁপ দিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। তুলে যখন নিয়ে আসে তখন সবাই ওই যে বাচ্চাটি ডুবে যাচ্ছিল তার প্রতি অ্যাটেনশন দেয়। কখন কোথায় যে ছেলেটি ওকে ধরে তুলে নিয়ে আসতো, সে অবহেলায় আস্তে আস্তে ওখান থেকে সরে যায়, তাকে কেউ খেয়ালও করে না। হঠাৎ যখন খেয়াল হয়, নিউজ মিডিয়া ইত্যাদি ইত্যাদি সবাই চলে আসে, তাকে যখন প্রশ্ন করা হয় তুমি কে ভাই, তুমি কিভাবে কি করলে, কিন্তু ও সবসময় শুনেছে যে ওই স্টুডেন্টরা যারা ওই স্কুলের ছাত্রছাত্রী, তারা সব সময় সব ধরনের দোষারোপ, কারো একটা কলম চুরি হলেও বলা হয় যে ওই ছেলেটি করেছে। এইবার যখন ছেলেটির পেছনে সবাই ওর দিকে নজর দেয়, ওর কাছে জানতে চায় তোমার নাম কি, তুমি যে এরকম একটা কাজ করলে তোমার নাম কি, যখন ওকে খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় যে ও একটা মাটির টিলার উপর বসে আছে। ওর তখন কোনো সংলাপ নেই, পুরো নাটকেই প্রায় ওর কোনো সংলাপ নেই। তখন ওর চোখ দিয়ে ধার দিয়ে জল ড্রপ করে করে পড়ে, চোখের জল পড়ে। ও কোন থিওরিতে করছিল অ্যাক্টিংটা,
কোন মেথডে করছিল? ও তো জীবনে কোনোদিন থিয়েটার দেখেনি, জীবনে কোনোদিন করেনি, তাহলে এটা কোন মেথড? আর একটা ছোট্ট এই ধরনের আর একটি গল্প বলে, সেটাকে আমার মনে হয়েছে ওটা হচ্ছে রবিন্স থিওরি। ওই ছেলেটির নাম ছিল রবিন। আর একটা কথা বলে শেষ করবো, আমরা এই সম্প্রতি যে প্যান্ডেমিক নাটকটি করছি তাতে একটি চরিত্র আছে, যে মেয়েটি সন্তান হাতে করে জার্নি করছে, তখনও তার নাড়ি কি কাটা হয়নি। একজন শ্রমিক, আমার রাষ্ট্র যারা চালায় তারা বলে দিল যে কাল থেকে লকডাউন। এইবার সে তার বাড়ি, সে কর্মক্ষেত্রে ছিল, সে মাইলের পর মাইল হাঁটতে শুরু করেছে, এমন সময় তার সন্তান হয়েছে। সেই সন্তানের নাড়িটা কাটা হয়নি, সেই সন্তান কোলে যাত্রে নিয়ে সে চলেছে। এই চরিত্রটা যে মেয়েটি করছে সে কোনোদিন থিয়েটার দেখেনি, সে কোনোদিন মানে তার এক বান্ধবী আমাদের সঙ্গে পারফরমেন্স করে, সে এসছে ওর সঙ্গে। তো ও রিহার্সালে ঘরে অ্যালাউ হয়নি, ও গ্রিন রুমে বসে বসে ও মোবাইল খুঁটখুট খুঁটখুট করে। এবার দীর্ঘক্ষণ ধরে রিহার্সাল, একটা সময় ও বিরক্ত হয়ে তখন একটু ভেতরে ঢুকতে চেয়েছে, তখন একটু রিসোর্স ছিল, ঠিক আছে ঢুকে। এইবার যে মেয়েটি ওই চরিত্রটি করার কথা ছিল, তখন ওই বাচ্চাটিকে, ওই মেয়েটিকে, ওর নাম মৌমিতা, ওকে বলা হয় তুই একটু কর না ওটা, তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ও করতে শুরু করে। এবং অদ্ভুত ভাবে সে মানে কোনো শিক্ষা, থিয়েটারের শিক্ষা তার নেই, নাটক দেখার অভিজ্ঞতা নেই, সেই মেয়েটি এই নাটকের বেস্ট পারফরম্যান্সদের মধ্যে একজন। এটা হচ্ছে মৌমিতাস থিওরি, মেথড অফ মৌমিতা। তো এই যে প্রতিদিনকার জীবনের যে ঘটনাগুলো, আমরা যেটা কল্লোল কোথাও ছুটে চেয়েছিল বলে আমার মনে হচ্ছে, যে প্রতিদিনকার থিয়েটারের যে প্রসেস গুলো চলে, যে যাপন গুলো চলে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ওই থিওরিগুলো সব আমরা মাথায় রাখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিদিনকার, আমি প্রথমেই বলেছি যে ওই ভদ্রলোক মানে স্টানিস্লাভস্কি আমার থেকে মাত্র 100 বছরের বড়, কিন্তু এর মধ্যে 100 বছর কেটে গেছে। 100 বছরে পৃথিবীর ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, প্রতিদিন হু হু করে পাল্টাচ্ছে। গত 6 মাস আগে আমরা যা ছিলাম আজকে তাই নেই। মানুষে মানুষে গত 6 মাসে যে সম্পর্ক ছিল আজকে তা নেই। আজকে আমরা পরস্পরকে সন্দেহের চোখে দেখছি। আবার যখন মিডিয়াতে একটা খবর বলা হচ্ছে এত মারা গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ভয়তে আমরা শিখিয়ে যাচ্ছি। আবার মিডিয়া যে সব কথা সত্যি বলে না, তারাও যে অঙ্গুলিলেহনে চলে সেটাও তো আমরা জানি, যারা আমরা থিয়েটার করি তারা খুব ভালো করে জানি, সচেতন মানুষরা খুব ভালো করে জানে। তা সত্ত্বেও ওইগুলো আমাদের ভেতরে কি আতঙ্ক দিচ্ছে। তাহলে এই সময়ে যখন আমি একটা কাজ করব, সেই সময়ের ইফেক্ট তো আমার কাছে আসবেই, সেইগুলোই আসছে। এবং সেইগুলো যদি আসে তবেই থিয়েটার একটা লিভিং জীবন্ত আর্ট। স্টানিস্লাভস্কি একটা ভাবনা ভেবেছেন, সেটাকে আমরা নিশ্চয়ই রাখবো মাথায়। প্রত্যেকে তার মতো করে একটা করছেন, কিন্তু আমরা যখন ক্রিয়েট করছি তখন কিন্তু সেটা সেটা সুশান্তর মতো করে হবে। ওই সব শিক্ষা মাথায় নিয়ে সুশান্ত এতদিনের থিয়েটারের জার্নিতে, কল্লোলের এতদিনের থিয়েটারের জার্নিতে ও চোখ বুঝলে একটা ছবি দেখতে পায়। এই যে থার্ড আই, আমরা যেটা বলি থার্ড আই, সেটা অনেকে বলেন যে অন্তত 20-22 বছর থিয়েটার না করলে ওই তৃতীয় নয়নটা তৈরি হয় না। তার মানে তার ভিতরের একটা সৃষ্টিশীল মানসিকতা এবং একটা এস্থেটিক্যাল একটা যে ব্যাপার, সেটা তৈরি হতে সময় লাগে। কিন্তু সব কথার পরেও কিন্তু ওই রবিন্স থিওরি আমি ভুলি না, এই মৌমিতার থিওরি আমি ভুলি না। তাহলে এরাও যখন কাজ করবে ভবিষ্যতে, তাহলে আগামী 50 বছর পরে বা আগামী 30 বছর পরে যখন এরা কাজ করবে, তখন তারা যেমন স্টানিস্লাভস্কিও কেউ ভুলবে না, তেমন সুশান্তকেও ভুলবে না, আমাকেও ভুলবে না, কিন্তু সবটা মিলিয়ে একটা নিজস্ব জায়গা তৈরি করবে, যেটা যেটা থিয়েটারকে সবসময় এগিয়ে দেবে বলে আমার বিশ্বাস করি। আমি এইটুকু আপাতত বললাম। নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ, আশিস দা,
আশিসদার মতো করেই বিষয়টা ব্যাখ্যা করলেন এবং আমাদের খুব ভালো লেগেছে আশিসদার কথায়। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা, ইয়ে ইয়ে আমি আপনাদের সমীরণ, দুজনের কাছেই একটু জানতে সমীরণ, চাই যে আমার। হ্যাঁ, সমীরণ, 1 মিনিট। হ্যাঁ, একটা বলুন কথা আমি বলতে বলুন। মিস করেছি। 2 মিনিট লাগবে, 2 মিনিটও লাগবে না, আমি বলে দিই সেটা। সেটা হচ্ছে এই সময়টা হচ্ছে, এই শিওর শিওর। সময় আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই সময়টায় কিন্তু সারা পৃথিবীতে ডিভাইস থিয়েটারের সম্পর্কে আলোচনা হচ্ছে। হোয়াট ইজ ডিভাইস থিয়েটার? আমি তোমাদের একটি অনুষ্ঠানে আমি একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি খুব একটা লিখতে তাড়াতাড়ি পারি না বলে আমি আর সেটা কমিউনিকেট করতে পারি না। যে একটা থিয়েটার করতে গেলে যতগুলো লোক লাগছে, নট অনলি পারফরম্যান্স, যে সেট করবে, যে লাইট করবে, যে কস্টিউম করবে, যে মেকআপ করবে, যে অভিনয় করবে, যে তার পেছনে নেপথ্যের কাজ করবে, যে হিসেব রাখবে, যে ম্যানেজমেন্টে থাকবে, তাকে প্রথম দিন থেকেই রিহার্সালে থাকতে হবে। প্রথম দিন থেকে, প্রথম দিন থেকেই তাকে থাকতে হবে, তাকে ইনপুট দিতে হবে। একজন প্লে রাইটার রিহার্সালে প্রতিদিন দরকার, সে ওখান থেকে তার তার ভাবনাটা দেবে। একজন ডিরেক্টর শুধু আমার মনে হয় মেইনলি কোঅর্ডিনেটর। তার যে ভাবনাটা আছে সেই ভাবনাটার জন্য, যেমন অ্যাক্টাররা তাদের আউটপুট দেবে, একজন অ্যাক্টার জীবন্ত মানুষ, তার ব্যক্তিগত দর্শন আছে, ব্যক্তিগত জীবনবোধ আছে, সবটা মিলিয়ে সেই চরিত্র সম্পর্কে সে কি ব্যাখ্যা করছে, সে সম্পর্কে সেটের লোক পর্যন্ত তার মতামত দেবে। এই সবটা মিলে সেটা ইম্প্রোভাইজ করতে করতে বিভিন্ন স্পেসে যেতে যেতে প্রত্যেকের যে ইনপুট গুলো আসবে, সেই ইনপুট গুলো নাটকের যে একমুখিতা যেটা ডিরেক্টর নিতে চাইছে, সেখানে তাদের ইনপুট গুলোকে নেওয়া হবে। কারণ একজন একটা রক্ত মাংসের মানুষ, তার একটা ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, কিন্তু অবশ্যই সেটা ডিরেক্টরের সঙ্গে শেষ পর্যন্ত জাজমেন্ট করে সেটাকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। কিন্তু একটা জীবন্ত মানুষ যেটা ভাবছে, তাকে তো ডিসকাশনে রাখতে হবে, তাকে তো সেই সম্মান দিতে হবে। তবেই কিন্তু সবাই মিলে সেই থিয়েটার হয়ে উঠবে সকলের থিয়েটার, যে মাসের থিয়েটার, কমিউনিটি থিয়েটার। যখন আমরা 10 জন মিলে 20 জন মিলে একটা দল করি, দল মিনস একটা কমিউনিটি। সেই কমিউনিটির জোর যদি না, যাদের এই কমিউনিটির জোর নেই, তারা আগামী ভবিষ্যতে কি করে থিয়েটার করবে, খুবই দুশ্চিন্তায়। আমি খুব সংক্ষেপে ডিভাইস থিয়েটার সম্পর্কে বললাম। এই সময়টা সারা পৃথিবী জুড়েই প্রায় সেই কাজটা চলছে। সরি আরেকবার নিয়ে কথা বললাম বলে, সরি। না 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 না, একদমই নয়, একদমই নয়, এটা ঠিকই কথা। মানে আপনি আমাদের একটি অনুষ্ঠানে আপনি এই প্রশ্নটা রেখেছিলেন, সেই সময় প্রশ্নটা সেভাবে আলোচনাও হয়নি এবং আপনি যেটা বললেন আমি করতে ক্লিয়ার পারেননি করতে এভাবে। পারিনি আমি। সেটা হ্যাঁ, আজকে অনেকটা ক্লিয়ার হলো। আজকে অনেকটা ক্লিয়ার হলো এবং এই জায়গাটাতে আশিস দা, এই প্রসঙ্গে যদিও আমাদের আজকে ডিভাইস থিয়েটার নিয়ে আমরা আলোচনা করছি না, তবুও আহ, আমি জাস্ট ওই প্রসঙ্গে আপনার কথার প্রসঙ্গে একটা জিনিস জানতে চাই যে আপনি বললেন যে পরিচালক এর সাথে নাট্যকারকেও থাকাটা উচিত। হুম। আমি নাট্যকার একটা মানে কমিউনিকেট করবেন এবং ইনপুট দেবেন, এটা বলছিলেন। অবশ্যই নাটক আর বাড়ি বসে নাটক লিখে নিয়ে আচ্ছা। আসবেন না, এখন সে সময় চলে গেছে। এখন একটা আইডিয়া, সেই আইডিয়া নিয়ে আর্টিস্টদের সঙ্গে, সেটের লোকের সঙ্গে, একজন লেখকের সঙ্গে আইডিয়াটা এক্সচেঞ্জ হবে, কথোপকথন চলবে। সেইটা থেকে প্রতিটা এক একটা ঘটনা, যেটা কিন্তু স্তানিস্লাভস্কি তার মস্কো আর্ট থিয়েটারে ইম্প্রোভাইজেশন করিয়েছে। একই দৃশ্যের যদি 50 জন একটা সেখানে উপস্থিত থাকে, একটি ঘটনার ইম্প্রোভাইজেশন 50 জন মিলে করেছে। এবার যে একটা সেইটার জন্য নির্বাচিত, তাকে বলা হয়েছে ওই 50 জন যা যা করেছে তার থেকে যেটুকু যেটুকু তোমার সত্যি বলে মনে হচ্ছে, তুমি সেই 50 জনের জিনিসই সেই সত্যিটুকু পিক আপ করবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তাহলে এইটা কি হচ্ছে, তার মানে এখানে তো ডিভাইস এসে গেল। একদম একদম। এটা যে এই সময়ের শব্দ এমনটা নয়, ওই কথাগুলোর মধ্যেই বা ওই কাজগুলোর মধ্যেই কিন্তু এটা রয়েছে। প্রথম দিন থেকেই সেট লাগবে, প্রথম দিন থেকেই কস্টিউম লাগবে, সেটা নিয়ে ডিসকাশন, একটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে টোটাল কাজটা হবে, যেটা যেটা একটা প্রোডাকশনকে নিয়ে যাবে। আমি সেই কথাটাই বলছি।
সমীরণ বোঝাতে পেরেছি? এক্ষেত্রে সবসময় তো অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমার যেটা প্রশ্নটা যে হচ্ছে যে অনেক সময় তো নাট্যকার, ধরুন এমন আমি কোনো একজন নাট্যকারের আমি নাটক মঞ্চস্থ করছি যিনি এই হ্যাঁ, মুহূর্তে পৃথিবীতে নেই, তার কাছ হ্যাঁ, থেকে তো তাকে আমি পাচ্ছি না। কে বললো সেক্ষেত্রে পাচ্ছি কি না? নাট্যকারের উপস্থিতিটা খুব আমি বলছি জরুরি হয়ে ওঠে রবীন্দ্রনাথকে না সে পাচ্ছি না, সময়টা? পাচ্ছি তো। শেক্সপিয়ারকে পাচ্ছি না, পাচ্ছি তো। তার হ্যাঁ, লেখাটা পাচ্ছি। কিন্তু তাকে বুঝে নিয়ে হুম। আর তার সঙ্গে কি আমি সশরীরে কথা উপস্থিত। বলছি, তার হ্যাঁ। সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলছি কি? হুম। এই যে ফিলোসফিক্যাল জায়গা, সেটা কোথায় উত্তীর্ণ হলে তবে এটা সম্ভব। আমি সেটাই বলছি, নিজেকে সেই উত্তীর্ণ জায়গায় উত্তরণ ঘটাতে হবে। সেইটা না করে আমরা বড্ড কি পাচ্ছি না কি পাচ্ছি তাই নিয়ে বড্ড বেশি চিৎকার করছি আর কি। আমি এটা বলতে চাইছি। হুম, সম্ভব না, ডিএল রায়কে তো এখন পাওয়া সম্ভব না ফিজিক্যালি, তার শারীরিক উপস্থিতি। কিন্তু ডিএল রায়ের শাহজাহান নাটক সম্পর্কে আমরা জানি উনি কখন লিখেছিলেন, তার প্রেক্ষাপট কি। সেই সময় ওই নাটক সম্পর্কে এটা বলাই হয়, সবাই জানে যে উনি ওই সময় মানে সত্যের প্রতি যতটা নিষ্ঠ ছিলেন, তার থেকে বেশি ওনার যেহেতু স্ত্রী বিয়োগ হয়েছিল, সেই জন্য অপত্য স্নেহে বেশি ইমোশনাল ছিলেন, যা সেটা তার লেখার মধ্যেও এফেক্ট করেছে। যে কারণে আমরা জানি যে একজন নাট্যকারের নাটক যখন আমরা পড়ছি, তাহলে কোন সময় তিনি নাটকটা লিখেছেন সেই সময় প্রেক্ষিতটা তো বুঝতে হয়। যে একজন নাট্যকার বাদল সরকার যখন মঞ্চের জন্য নাটক লিখছেন, আর সেই বাদল সরকার যখন তার নিজে প্রসিনিয়াম ছেড়ে বেরিয়ে এসে নাটক লিখছেন, তার ফিলোসফি কি এক ছিল? থাকা তো কথা না। এবং সেটা যদি না বুঝে বাদল সরকার লিখেছে মানেই যে একই ফিলোসফির মধ্যে তার ছিল, সেটা যদি ভেবে আমরা করি, যদি আর একবার যেভাবে করব, ৩০০ শতাব্দী তো সেই ফিলোসফি একদমই আলাদা। তাহলে সেইগুলো তো বুঝে নিতে হবে আমাকে। আশা করি এবার বোঝাতে পেরেছি। না, একদম একদম ঠিকই আছে, ঠিকই আছে, একদম পরিষ্কার আমার কাছে। আচ্ছা, আমি এই ফাঁকে একটা আমাদের একটা পরবর্তী অনুষ্ঠানের একটা ঘোষণা করে দিই, কারণ অনেকে আছেন আমাদের এই মাঝে। আমরা এর পরে যে অনুষ্ঠানটা করব সেটা হচ্ছে আগামী 5 তারিখ থেকে 11 তারিখ, পরপর 7 দিন আমরা 7 জন বিশিষ্ট নাট্যকারের, সরি নাট্যকার নয়, নাট্য ব্যক্তিত্বের, যাদের আপনারা খুব পরিচিত, যাদের কাছের মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ, সেরকম 5 জন, আবার ভুল ভুল করলাম আমি, সেরকম 7 জন নাট্য ব্যক্তিত্বের আমরা সুখ দুঃখের কথা শুনবো, যারা 70-80 দশকে নাটকের সঙ্গে যুক্ত ছিলেন এবং একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে নাটক নিয়ে গেছেন এবং আমাদের জন্য একটা পথ প্রশস্ত করেছেন। সেই রকম মানুষদের সঙ্গে আমরা একটু কথাবার্তা বলবো। 5 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা এই 7 জন মানুষের সঙ্গে কথা বলবো। আপনারা এই বিষয়ে বিস্তারিত আমরা আরো জানাবো। আমি অনুষ্ঠানের ফাঁকে একটু বলে নেওয়ার সুযোগ পেলাম বলে বলেন না। আচ্ছা, এখানে আমি একটা দু এক আছে কি আপনারা মনে করেন একটু যদি বলেন, আমি সেই প্রশ্নগুলোর দিকে যাচ্ছি একটু। যেমন ধরুন, সুব্রত সরকার একটা প্রশ্ন রেখেছেন, মার্লন ব্র্যান্ডো, গ্রেগরি পেক। আহ, আমার আমার যেমন মার্লন ব্র্যান্ডো মানে আমার নিজেরও খুব প্রিয় একজন অভিনেতা। আহ, মার্লন ব্র্যান্ডো গ্রেগের কোনো কোনো কাজের মধ্যে আমরা সরাসরি স্তানিস্লাভস্কিকে কি খুঁজে পাই? আশিস দা, আমি শুনতে পাচ্ছি না। সুশান্ত মিউট। বলো, সুশান্ত বলো, আমি তো খুললাম। আচ্ছা, সুশান্ত দা বলুন। আমি আশিসদার কথাটা ওই ডিভাইস এটা নিয়ে মুগ্ধ হয়ে শুনছিলাম, আর একটা অভিজ্ঞতার সঙ্গে নিজেকে একটু জারণ করছিলাম। লাস্ট ইয়ারে আমরা বাংলাদেশের রাজশাহীতে একটি শো করতে গেলাম। সেই শোয়ে আমার সঙ্গে পরিচয় হলো ওখানকার একজন সাইকোলজিস্ট বন্ধুর সঙ্গে, জামি কাউসার। তো রাজশাহী ইউনিভার্সিটিতে ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে উনি অদ্ভুত একটা কথা আমাকে বললেন যে, তোমার কি মনে হয় না প্রত্যেক নাট্য দলের সাথে একজন করে সাইকিয়াট্রিস্ট থাকা উচিত? আমার না কথাটা মানে সারাক্ষণ
আমার কথাটা জারণ করেছে ভিতরে ভিতরে। সত্যি তো আমি সাইকোলজি কতটুকুনি বুঝি, নিজের চরিত্রের সাইকোলজি বোঝার চেষ্টা করছি, এ বুঝার চেষ্টা করছি, ও বোঝার চেষ্টা করছি, কিন্তু সে তো স্পেশালিস্ট, প্রত্যেকটা চরিত্রের মনস্তত্ত্বকে সে ইয়ে করেছে, সে তো আমাকে গাইড করতে পারে। একটু আগে আশিস দা যখন বলছিলেন ডিভাইস থিয়েটার, তখন নাট্যকারকে থাকতে হবে, সাথে সাথে সবাইকে থাকতে হবে। তো তখন জামি ভাইয়ের সেই কথাটা আমাকে ভীষণ ভাবে এই মুহূর্তে নাড়িয়ে দিয়ে যাচ্ছে যে আমাদের একটা থিয়েটার দল, একটা সাইকিয়াট্রিস্ট থাকা দরকার, যে কিন্তু প্রতি মুহূর্তে আমার ভাবনাগুলো সঠিক পথে যাচ্ছে কিনা আঙুল দিয়ে বলতে পারে, বা তার মতো করে আমাকে আরেকবার বলতে পারে, যে আমার বড় গাইড হয়ে যেতে পারে। জানি না সেই দিনে সেই থিয়েটার আমরা কবে ঘুরে আসতে পারবো। এরপরে আরেকটা কথা বলি, যে এই খুঁজতে গিয়ে আমি যখন কৃষ্ণনগরে ফিরে আসার পর কৃষ্ণনগর শহরে একটা সাইকিয়াট্রিস্ট খুঁজছিলাম যে থিয়েটারের সঙ্গে যুক্ত হবে, তো সে এমন কাউকে পাইনি আমি আর কি। কিন্তু আমার মনে হয়েছে যে আশিস দা যে থিয়েটারটা বলছে, সেই থিয়েটারটা আমাদের স্বপ্নের থিয়েটার, একভাবে সংঘবদ্ধ ভাবে ওই থিয়েটারটাই তো আমরা তৈরি করতে চাইছি। একটা কমিউনিটি থিয়েটার, সবাই মিলে হাতে হাত ধরে রক্ত মাংস ঘাম এক করে একটা থিয়েটার তৈরি করবো, আমাদের থিয়েটার সোসাইটি থিয়েটার হয়ে উঠবে। এইবার যে বিষয়টা আসছিল সুব্রতর আর একটা প্রশ্ন, সুব্রত আমার খুব স্নেহের ভাই, আহ, ও এই সময়কার অত্যন্ত গুণী একজন আলোক শিল্পী। আমি সুব্রত আর একটা প্রশ্ন করেছিল, যে জায়গাটা আমি আসলে প্রথমেই কথা বলতে গিয়ে বলেছিলাম যে স্তানিস্লাভস্কিকে বুঝতে গেলে তার সময় এবং সেই সময়ের যে ফিলসফি যেটা চলছে সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ সেই যে রিয়ালিজম ইবসেন যেটা তৈরি করেছে, তিনি কিন্তু সেইটাকেই রাশিয়াতে নিয়ে এসেছেন। এবং ঠিক একদম কল্লোল ভাই যে কথাটা বলে গেছে সেটাও একদম ঠিক। স্তানিস্লাভস্কি তার কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ছিল এবং তিনি শেষ পর্বে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছেন। এবং তার প্রিয় ছাত্রদের মধ্যে আমরা মেয়রহোল্ডকে পাচ্ছি, যে কিন্তু পরবর্তীকালে এই ভাবনা থেকে অনেকটা সরে গেছেন। এবং আশিস দা তো বললেন যেখান থেকে গ্রুপ থিয়েটারের জন্ম হচ্ছে তার ছাত্রদের হাত ধরে। অর্থাৎ আর পাশাপাশি এটাও বলার, কোন শিল্পী কিন্তু সে অর্থে স্যাটিসফাইড হয় না। শিল্পী যেদিন স্যাটিসফাইড হবে সেদিনকে কিন্তু তার শিল্প শেষ হয়ে যায়। অর্থাৎ স্তানিস্লাভস্কি জার্নির মধ্যে দিয়ে সেও কিন্তু পথ খুঁজেছে। শুধু এটাই নয়, স্তানিস্লাভস্কির সময়টাকে আরেকবার বুঝতে হবে। তিনি কোন সময় 17th রিভলিউশনের সময় মাঝামাঝি সময় তিনি কাজ করছেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, পরপর সারা পৃথিবীতে এমন রাজনৈতিক আর্থ সামাজিক পরিবর্তনগুলো আসছে, ফিলসফির পরিবর্তনগুলো আসছে এত দ্রুত। মাত্র 30 বছরের মধ্যে পৃথিবীটার ম্যাপটাই এমন ভাবে বদলে যাচ্ছে, দর্শনগুলো এমন ভাবে বদলে যাচ্ছে। সেই দর্শনের সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের থিয়েটার সমস্ত কিন্তু একটা রদবদল হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে যে স্তানিস্লাভস্কির ভাবনাগুলো আমাদের হেল্প করলো, সেটা কিন্তু চোখ বুজে গ্রহণ করতে হবে এর কোনো মানে আমাদের কাছে নেই। সেটা একটা ওয়ে, আমাদের থিয়েটার আমাদের মত হবে। শুধু এটাই নয়, স্তানিস্লাভস্কির আগে কি থিয়েটার ছিল না? আমার দেশে আশিস দা বলছিলেন না একটু আগে ওই ছোট্ট ছেলেটির গল্প, আমি আমার পাড়াতে দেখেছি যাত্রা হচ্ছে শৈশবে, হ্যাঁ, সেখানে অন্ধকারের মধ্যে মানুষেরা আমরা বসে রয়েছি, অন্ধকার কালো কালো মাথা, চার কোনা বক্সের মধ্যে দাঁড়িয়ে একজন অভিনেতা অভিনয় করে যাচ্ছে, তার কথা, তার যে মায়া সে তৈরি করেছে। সে তো স্তানিস্লাভস্কি তত্ত্ব কিছুই জানে না, সে তো তৈরি করেছে তার মতো করে। আমরা তাতে ভাসছি, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, রাতের পর রাত জেগে জেগে আমরা কিন্তু সেই থিয়েটারকে দেখছি। অতএব সেখানে কিন্তু কনসেপশন ছিল, বিভিন্ন রকমের ছিল, দর্শন ছিল, বিভিন্ন রকমের পদ্ধতিগত জায়গা ছিল, অনেক কিছুই ছিল। এবং সেটাকে স্তানিস্লাভস্কি এবং তার পরবর্তী আরো অনেকেই কিন্তু অনেক রকম ভাবে সেই ভাবনাগুলোকে একটু একটু করে আমাদের সামনে দিয়ে গেছে। এবার আমি একটা ছোট এক্সপিরিয়েন্স এর কথা বলবো। আশিস দা বলছিলেন না যে 20 বছর লাগে দৃষ্টিভঙ্গি তৈরি হতে। হুম। তো একটা সময় যখন থিয়েটারটা সবে ওই ওয়ার্কশপ করে শিখে ইয়াং তরুণ, সেই সময় প্রচন্ড ভেতরে খিদে, আর সেই খিদে থেকে তখন যা যা পাচ্ছি সব গিলে গিলে খাওয়াই হচ্ছে, আর সবকিছুর অ্যাপ্লিকেশন করে দেখা 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 এইরকম একটা সময় চলছে। তো সময়টা এই 2000 সালের কাছাকাছি নাগাদ হবে, 2000 সালের কাছাকাছি নাগাদ হবে। আমাদের দলের একটি ওয়ার্কশপ হচ্ছে। সেই ওয়ার্কশপে কৌশিক একটা যে কৌশিক এসেছিল সেবার আর কি। তো সেই ওয়ার্কশপে একটা দিনের কথা বলি। আমরা ঠিক এইরকম এই যে ম্যাজিক্যাল ইফ, কল্পনা, ইমাজিনেশন পাওয়ার, এইগুলো নিয়েই আমাদের ওয়ার্কশপের কাজ হচ্ছে। আমি ঘটনার বর্ণনা যদি দিই তাহলে এরকম ঘটনা, যে সমস্ত ঘরটা ডার্ক করে দেওয়া হচ্ছে, অন্ধকার করে দেওয়া হচ্ছে, সেই ছেলে মেয়েরা নিজেদের মতো করে বসে রয়েছে, একটা মোমবাতি জ্বলছে, ঘরের মধ্যে একটা মিউজিক চলছে, সবাই সেটার উপর কনসেন্ট্রেশন করেছে। সেই কনসেন্ট্রেশন হতে হতে আস্তে আস্তে তাদেরকে একটা মানসিক জায়গায় নিয়ে এসে
সেদিনকে কাজটার আমি নাম দিয়েছি পিস অ্যান্ড ওয়ার, এবং সেখানে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হচ্ছে। যুদ্ধ, হিরোশিমা নাগাসাকি যেমন বোমা পড়েছিল সেই রকম সব ঘটনাবলীর বর্ণনা করা হচ্ছে, আর মানুষ মারা গেছে, ছিন্ন ভিন্ন ডেড বডি, আর তার মধ্যে একটু একটু করে বলে দেওয়া হচ্ছে দেখো তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তারা সবাই মরে মরে পড়ে মৃতদেহ পড়ে রয়েছে। এই বর্ণনাটা আমি আমার মতো করছি, আর সেই বর্ণনাটা ওরা কল্পনা করতে করতে ওদের আত্মীয় স্বজনকে ভাবতে 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 চলেছে। এক একজন হাউ হাউ করে কাঁদছে, কেউ জড়ো হয়ে যাচ্ছে। এমন সময় হলো কি, আমাদের একজন ছোট্ট অভিনেতা, সে হাউ 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 করে কেঁদে ফেলে তার সমস্ত শরীরটাকে ইরিটেট হয়ে গেল, এবং সে কাঁদতে কাঁদতে চোখ মুখ জড়ো করে ফেলে দিয়েছে। যাই হোক, আমরা সমস্ত ওয়ার্কশপটা স্টপ করলাম, ওর চোখে মুখে জল দেওয়া হলো, মিনিট 5 পরে শান্ত হলো। শান্ত হওয়ার পর ওকে আমি যখন জিজ্ঞাসা করছি, আচ্ছা তোর কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ও বলছে, স্যার আমি না, আমার জেঠতুতো দাদা মারা গেছেন 3 মাস আগে, আমাকে খুব ভালোবাসতো, আমি না তার ছবিটাকে ওকে দেখছি চোখের সামনে। এখন এই যে ইমাজিনেশন, এই যে কল্পনা স্তানিস্লাভস্কি বলেছেন, যার মধ্যে রিয়ালিটির কাছে পৌঁছাতে হবে। আচ্ছা আমি যদি মঞ্চে ওই জিনিসটা তৈরি করি, ওই ছেলেটা তার যে আবেগ অনুভব দিয়ে তাকে যে জায়গায় তাকে নিয়ে আসতে হবে, সে তো অভিনয়টা করতে পারবে না। এই বাস্তব অভিজ্ঞতা আমাকে তখন মনে হয়েছিল স্তানিস্লাভস্কি তত্ত্বে ঠিক কতটা সত্যি সত্যিই কি আমরা ওই রিয়ালিটির কাছে পৌঁছাতে পারবো, ওই ন্যাচারালিটির কাছে পৌঁছানো আমাদের উচিত, যে ন্যাচারালিটি আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। সেটা একটা বিবশ আমার যে ভিতরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, জ্বলন্ত অভিজ্ঞতাকে যদি সামনে নিয়ে আসে, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে এমন জায়গায় নিয়ে আসবে যেটা থেকে তার পক্ষে কিন্তু মঞ্চে যুক্তিবদ্ধভাবে কাজ করা, অর্থাৎ মঞ্চের যে রিয়ালিটি, সেই রিয়ালিটির যে ভাবনা, সেই ভাবনায় কাজ করা তো অসম্ভব হয়ে উঠতেই পারে। ফলে সেই কাজটা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই স্তানিস্লাভস্কি তত্ত্ব, আমি আরেকবার বলি, আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক, যার কাছ থেকে আমি থিয়েটারটা শিখেছি, যাকে আমি গুরু বলে মনে করি, যে আমায় হাত ধরে থিয়েটারটা সে অর্থে এই জায়গায় এনে দিয়েছেন, অশোক মুখোপাধ্যায়। অশোক বাবু একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে এই তত্ত্বগুলো পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে প্রয়োগের, কিন্তু একে স্বতঃসিদ্ধ বলে মানার কোনো প্রয়োজন নেই। থিয়েটার তোমার মতো জার্নি করবে, এবং সেখানে তোমার মতো করে বুঝে নিতে হবে। সত্যি তাই। এই চলতে চলতে আশিস দা বলছিলেন 20 বছর পরে বোধহয় দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তো প্রথম প্রথম এই পরীক্ষা নিরীক্ষা চলতে থাকার মধ্যে আমাদের এই এক্সপিরিয়েন্সই তৈরি হয়েছে, যে স্তানিস্লাভস্কি তার তত্ত্বে আমাদের অনেক হাতিয়ার দিয়েছেন, কিন্তু সব হাতিয়ার গ্রহণযোগ্যই সবসময় যে হবে তার কোনো মানে নেই। আর দ্বিতীয়ত থিয়েটারের চেহারাটাও তো বদলে বদলে যাচ্ছে। আমি কোন থিয়েটারটা গ্রহণ করব? মানে রবীন্দ্রনাথের নাটকের মধ্যে তার কবিতার যে মিস্টিসিজম রয়েছে, সেইটাকে যদি ধরতে চাই আমি, তাহলে সেই ধরতে চাই রিয়ালিটি দিয়ে ধরা যাবে না তো। একটু আগে একটা প্রশ্ন এসেছিল, সত্যি তো রবীন্দ্রনাথের এই নাটককে করা ওইভাবে সম্ভব? সেই রিয়ালিটি দিয়ে তো করা সম্ভব নয়। তাকে সেই যে জায়গা দিয়ে ছুঁতে হবে, সেই ছোঁয়ার জায়গাটায় অন্য অন্য রকম যে সাজেস্টিভিটি দিয়ে তাকে ছুঁতে হবে, সেটা দিয়েই তাকে ছুঁতে হবে। অর্থাৎ শিল্প কিন্তু একটা জায়গায় থেমে থাকবে না। স্তানিস্লাভস্কি সেই সময় শিল্পকে একটা যে উত্তরণ করেছে, তারপরে শিল্পের জার্নি, একটা 2500, 3000 বা তারও বেশি সময় ধরে চলা একটা শিল্পের একটা যাত্রাপথে আমরা একটা খুব ক্ষুদ্র বিন্দুতে এসে দাঁড়িয়ে আছি। সেই বিন্দুতে সবাই আমরা আমাদের কাজ দিয়ে চেষ্টা করছি সেই শিল্পকে ঋদ্ধ করার। তাতে অনেক বড় বড় মানুষ অনেক বড় বড় কাজ করে গেছেন, আর এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে এটা একটা দীর্ঘ চলা জার্নি, আবিষ্কার আবিষ্কার এবং আবিষ্কারের জার্নি। প্রত্যেকে আমরা যারা খুব বড় কাজ করে তারা তাদের মতো করছে, কিন্তু প্রত্যেক অভিনেতাও প্রত্যেকদিন নিজেকে একটু একটু করে আবিষ্কার করে। এই আবিষ্কার করাটাই হচ্ছে কাজ। আসলে কিভাবে নতুন করে থিয়েটারটা নির্মাণ করব, তার উপরেই নির্ভর করবে আমি কোন তত্ত্বের প্রয়োগ করব, আদৌ সেই তত্ত্ব প্রয়োগ করব কিনা, কিভাবে করব সেটা। আর চলতে চলতে জীবনের যে অভিজ্ঞতা, আমি আরেকজনের কথা বলবো। আমাদের এখানে ছোটবেলায় রামযাত্রা দেখেছিলাম। সেই রামযাত্রাতে এক ভদ্রলোক ছিলেন, কালো পাতলা ছিপছিপে মতো, নারায়ণ বাগদি বলে ভদ্রলোকের নাম। সেই নারায়ণ বাগদি সারাদিন লেবারের কাজ করতেন। লেবারের কাজ করে সন্ধ্যেবেলায় সেই রামযাত্রায় এসে সে কোনোদিন হনুমান সাজতো, কোনোদিন নাচ করতো, এরকম বিভিন্ন কাজ করতো। আমি জানি না তার যে শরীরের ফ্লেক্সিবিলিটি, প্রত্যেক দিন তার নিজের জীবনের সত্য থেকে আমাদের কাছ থেকে হয়ে ওঠা ওই হনুমান বা ওই চরিত্রে নারায়ণ বাগদি, আমরা তো রিয়ালিটিকে দেখতাম, তার মধ্যে ফিল করতাম। তার কাছেও একটা তত্ত্ব আছে, তার কাছেও একটা দর্শন আছে, ভাবনা আছে। সে হয়তো রিয়েলিজমকে ওইভাবে ভাবে না, ন্যাচারালিজমকে ওইভাবে ভাবে না, তারও একটা ফিলোসফি আছে। অর্থাৎ এই জার্নিটা কিন্তু বদলাতে বদলাতে যায়। ঠিক তেমনি স্তানিস্লাভস্কি তার শেষ দিকে তারও কিন্তু ওই পৃথিবীর বদলে যাওয়া সময়, বদলে যাওয়া আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা, বদলে যাওয়া দার্শনিক পরিস্থিতিতে তিনিও কিন্তু নতুন করে ভাবতে চেয়েছিলেন, যার প্রভাব তার অনেক ছাত্রের মধ্যে দেখতে পেয়েছি আমরা। যে মায়ার হোল
কি আমরা পরবর্তীকালে একটু কথা হলো, সেই মায়ার হলটিকেই কিন্তু তিনি ভেবেছিলেন তার থিয়েটারের উত্তরসূরি। ফলে স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যখন যাবে, শিল্প তার চেহারা নেবে, তার মতো করে বিকশিত হবে। এই মানুষেরা প্রণম্য, তারা আমাদের মতো পথ দেখিয়েছেন, তাদের পথ তাদের তত্ত্বকে নিয়ে আমাদের মতো করে ভাবনার অবকাশ আমাদের কাছে রাখতেই হবে। খুব সুন্দর মানে ব্যাখ্যা করলেন সুশান্ত দা। আমি 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 নিজে খুব সমৃদ্ধ হচ্ছে, আমি নিজেও খুব সত্যি সমৃদ্ধ হচ্ছি। আমি জানি না আমাদের আজকে এই আলোচনাটা, আমি আশিস দা রয়েছেন, সুশান্ত দা রয়েছেন, কল্লোল দা ছিলেন, আমাদের এই আলোচনাতে এই মুহূর্তে ভিউয়ার্স হচ্ছে, এবং এই 19 জনের মধ্যে খোঁজ দেখেন আমাদের তারাই রয়েছে। এবং সব থেকে বড় হচ্ছে যে আমি যে উদ্দেশ্য নিয়ে এই আলোচনা আয়োজন করি, জানি না এটা ঠিক কতটা কার্যকর। আহ, যারা দেখছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে যে বয়স্ক মানুষ, নবীন প্রজন্মের মানুষ, যারা এইগুলো জানা যাদের কাছে খুব খুব দরকার। আমাদের মতো যারা থিয়েটার যারা করে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তারা যেন কোথাও খুব, আমি তাদের খুব একটা দেখতে পাই, তাদের কোনো মন্তব্য খুঁজে পাই না, তাদের কোনো মানে ইনভলভমেন্ট খুঁজে পাই না। আমি জানি না এটা কেন হয়। অথচ এদের আমার বন্ধু এই যে ফেসবুকে আমাদের প্রায় 4,000-এর কাছাকাছি বন্ধু রয়েছে, এবং প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্স অ্যাক্টর বোধহয় সবটা জানেন বোধহয়, সেই কারণেই শোনেন না। দেখ, আমাদের কাজটা আমাদের করতে হবে আশিস দা। হ্যাঁ, এখানে আরো একটা প্রশ্ন, আমি একটা এই কথা বলবো, জায়গাতেই আসবো যে নতুন যারা, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে দেখো, সেমিনার গুলো যখন হয় তখন খুব কম মানুষই থাকে। হ্যাঁ, অতএব এটা ভাবার কোনো কারণ নেই, 4 জন 5 জন 6 জন বা 8 জন বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে আশিস দার কথা শুনতে শুনতে যখন আমি আমার একটু অভিজ্ঞতার সঙ্গে তাকে জারণ করে নিচ্ছি বা একটু ঋদ্ধ হচ্ছি, এটাই আমার কাছে অনেক বড়। আর দ্বিতীয় আর একটা বিষয় বলি, হ্যাঁ দেখো এই অবস্থা আমাদের কাছেও ছিল যখন প্রথম থিয়েটার করতে আসি। ওই যে স্তানিস্লাভস্কির কথা বলছিলাম, যে যখন আমরা ভাবি আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি, অনেক কিছু জানি, কিন্তু একটা সময় বোঝা যায় যে আমি আসলে কিছুই জানি না। আর যখন বোঝা যায় আমি কিছু জানি না, তখন আসলে থিয়েটারের কাছে মাথা নত হয়ে যায়। তো সেটাও আর সবাই শুনবে কোনো মানে নেই, তারাও ঠিক অনেক কথা নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই জানবে, এটা তো বড় কথা নয়। হ্যাঁ, হয়তো নিজেরা শোনেন, নিজেদের হয়তো শোনেন। আমার হয়তো এক্সপেকটেশনটা অনেকটা বেশি যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি শুনুক, যাতে আমাদের আমাদের নতুন প্রজন্ম, আমাদের প্রজন্ম সবাই যেন একটু শোনে। এই আলোচনাগুলো খুব কার্যকরী আলোচনা। কিছুটা অন্তত এই যে আপনি যেটা বললেন যে কবে জানি না আমাদের নিজেদের মতো করে চলবে, এরা আমাদের পথ দিচ্ছেন, শুনতে হবে, শুনতে ঠিক হবে। ঠিক যাই হোক, আমি এখানে ঠিক আমি ঠিক আমি আশিসদার কাছে যাই একটুখানি, একটা প্রশ্ন এই দেড় যে দেড় আশিসদা, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আর আর দু চার মিনিট একটা প্রশ্ন। নতুন প্রজন্মের যে, আমি যে প্রশ্নটা আসতে চাইছিলাম, যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এই স্তানিস্লাভস্কি পড়াটা কতটা জরুরি, এটা আপনি একটুখানি বলুন। যে তুমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করো, আর তাদের পার্টিসিপেশন কি কিছু প্রমাণ করে না? হ্যাঁ, আমার উপর রাষ্ট্রের এই দায়িত্ব ছিল, আমি এরকম একটা মহান কাণ্ডের সঙ্গে জড়িয়ে আমার দায়িত্ব পৃথিবীর নেওয়া উচিত, এটা বলছি তো ঠিকই আছে, তো ক বছর থিয়েটার করছি, এটা বলার জন্য তো একটা রাইট তৈরি হতে হয়। হ্যাঁ, তা সেটা নিশ্চয়ই একসময় বুঝবে, তখন নিশ্চয়ই বুঝবে, তখন তা হয়। ছোটবেলায় আমাদেরও ওরকম হয়তো মনে হয়েছে কখনো কখনো, কিন্তু নিজেদেরকে সংযত করতে পেরেছি বলে এই 40 বছরের জার্নিতে আছি। না হলে কবে চলে যেতাম হয়তো। হ্যাঁ। না, আমি 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 কোনো করছি না, যে এটা আমার একটা মনে হয় যে আমি আমার মতো যারা রয়েছেন তাদের জন্যই করা আর কি। আমরা তো না না, প্রতিনিয়ত এটা তো শিখছি, রেকর্ডিং থাকছে, শেখাটা। এটা পরেও দেখে নিতে পারবে। হ্যাঁ একই সঙ্গে অনেকগুলো জায়গায় হ্যাঁ, হচ্ছে তো, হয়তো। ওরা ইচ্ছা করলে পরেও দেখে নিতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যার আগ্রহ আছে সে ঠিক খুঁজে নেবে, সে ঠিক দেখে নেবে।
ঠিক আর দেখে দেবে। তারপরে কি, তোমার উপরে তো পৃথিবীর দায় নেই, আমার উপরে সারা পৃথিবী নির্ভর করে নেই। আমার সঙ্গে 40টা তাহলে বা নিশ্চয়ই 60টা নেই। ছেলে মেয়ে আছে, আমি শুধু তাদের জন্যই করি না, তার থেকে যদি একটা ছেলে মেয়ে হয়, তো সে সে আরো 4জনকে শেখাবে, হ্যাঁ, আরো 4জনের মধ্যে যাবে, এইভাবে একদম বাড়বে। একদম খুব একদম প্রচুর, আপনার আপনি কি থিয়েটার করলে প্রচুর লোক দেখতে আসবে, ভিড় করে হাউসফুল করে মারামারি হয়ে যাবে, এই তো ভাবিনি। অত যেটুকু করছি, যারা ভালোবেসে দেখছে, একদম এই যে একদম কয়েকজন, তুমি বললে কয়েকজন সিনিয়র মানুষ দেখছেন, আমরা তাদের মাস্টারি করার মতো করে ব্যাপারটা, হুম, তুমি সে প্রথমেই হুম, বলেছো, সেটা খুব অন্যায় হয়েছে ব্যাপারটা। আর তুমি না, নিজেদের অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করবার চেষ্টা করেছি, বরং সিনিয়রদের সঙ্গে আমি হয়েছে, আজকে সেটা ভালোই আমি লেগেছে। আমি নিজে আজকে ছাত্র হিসেবেই আমার বসা। আমি নিজেই সবসময় বুঝি এখানে যখন আপনাদের সঙ্গে কথা বলি যে আমি নিজে ছাত্র হিসেবেই বুঝি, একদম আমি জানার চেষ্টা করি, যেটা জানি আর অ্যাকচুয়ালি একবার শোনার চেষ্টা করি। এটা হচ্ছে আমার। সবচেয়ে বড় কথা কি জানো তো, আমাদের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে যাওয়া। স্টানিস্লাভস্কি পড়ে আমি থিয়েটার করতে আসিনি ভাই, বেস্ট পড়ে আমি থিয়েটার করতে আসিনি, হুম, হুম, বরং আমি রবিন, মৌমিতা, যাদের দুজনের নাম বললাম, এদের সঙ্গে আমার আরো বেশি গভীর সম্পর্ক। এদের দেখতে দেখতেই সবসময় ট্রায়াল অ্যান্ড এরার মেথড দিয়েই আমরা কাজ করতে করতে তারপরে মনে হয়েছে স্টানিস্লাভস্কি জানা দরকার, তারপরে এইগুলো মনে হয়েছে, তখন এগুলো চেষ্টা করেছি মাত্র। কিন্তু আমার হুম, দেশের লোকায়ত জীবন, তার থেকে যা শিখেছি, সেইটা আমাদের থিয়েটারের রিফ্লেকশন কম আসে, এটা খুব দুর্ভাগ্যের হলে সত্যি। প্রসেনিয়াম থিয়েটার তো অনেক পরে, লোকায়ত জীবনের যে চরিত্র, হুম, হুম, যেগুলো দেখি, সেইগুলোর মধ্যে প্রচুর হুম, থিয়েটারের এলিমেন্টস আছে, সেইগুলো আমরা সেভাবে আদর দিলাম না, হুম, যাত্রাকে ভালোবাসলাম না, হ্যাঁ, গম্ভীরাকে আদর দিলাম না। পুরুলিয়ার ছৌ যেহেতু আশুতোষ ভট্টাচার্য ছিলেন, তিনি একটা বিদেশে নিয়ে গেলেন, সেই জন্য ওটা একটা জাতে উঠলো, তার আগে আমরা ছৌ নিয়ে হয়তো কিছু ভাবলামও না। হুম। তারপরে সেটা প্রচার পেলো, সেটা আন্তর্জাতিক বাজার পেলো। তাহলে এইরকম সম্পদ আমাদের প্রচুর আছে, কেউ ওই রকম আশুতোষ ভট্টাচার্য আসবে, সে আর একটা ফর্মকে আবার তুলে ধরবেন, এই আর কি। এর জন্য অপেক্ষা করতে হবে। আমাদের আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনেকটাই আমরা আলোচনা করেছি। আজকে একটু জাস্ট কমেন্ট গুলো করে দিই। আপনারা যদি সময় পান কখনো, এই যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের পাশে যদি আপনারা সামান্য উত্তর দিয়ে দেন পরে লিখে, হ্যাঁ, সেটা আমাদের যারা দেখছেন তাদের খানিকটা আহ, তৃপ্তি হয়। যেমন এই এই যে স্বাগতম হালদার, তিনি লিখেছেন যে স্টানিস্লাভস্কি এবং ব্রেখটিউর কোনো ভেদ নেই, কারণ প্রথমে চরিত্রের সাথে সম্পৃক্ত হতে না পারলে পরে এনগেজমেন্ট সম্ভব নয়। এ বিষয়ে যদি আলোকপাত করে, সাথে মঞ্চস্থ এবং রক্ষীমনকে নিয়ে কিভাবে চরিত্রায়ন করা যায় যদি একটু বলেন, উপকৃত হই। এটা আপনারা পরেও একটু কমেন্ট করে যদি জানিয়ে দেন। আজকাল আমাদের সময় একেবারে শেষ, একটু পরে কখনো আপনারা যে কেউ আসবেন। এটা আমার অনুরোধ। দিনদার একটা যেমন বারিন চক্রবর্তী এখানে লিখেছেন, ফাউন্ডেশন অফ মেথড অ্যাক্টিং বিন্যস্ত করা বা নকশা আঁকা কনস্টান্টাইন স্টানিস্লাভস্কি হলেও তার সাথে সাথে লি স্টার্সবার্গ, স্টেলা এডলার এবং মেইজ স্ট্যানফোর্ড, এই তিনজন পরিচালক এই মেথড অ্যাক্টিং এ কি কি সংযোজন করেছিলেন সেগুলো জানতে চাই। এই যে এইরকম নানা রকম প্রশ্ন রয়েছে। আহ পিতাবোধার একটা কমেন্ট ছিল যে দাঁড়ান 1 মিনিট। ওই অমিতাভ বোধার শেষের দিকে কমেন্টটা করেছেন যে রাজা নাটক স্টানিস্লাভস্কি সেটা একসময় পড়ার চেষ্টা করেছিলেন। কমেন্টটা আমি আমি শুধু আমার একটা উইশফুল, রাজা নাটক মঞ্চস্থ করেছেন স্টানিস্লাভস্কি। হ্যাঁ, এই 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 যে জায়গাগুলো। আর একটা এই প্রশ্নটা যে সুশান্ত বাবু স্তানিস্লাভস্কি রবীন্দ্রনাথের রাজা নাটক ইংরেজি তর্জমা মঞ্চায়নের প্রস্তুতি হিসেবে মহড়া শুরু করেন 1916 সালে। মাঝে বিপ্লবের কারণে এই ব্যাপারটি বাস্তবায়িত হয়নি, একথা লিখেছে সুব্রত ঘোষ তার রবি নাটকের নাট্য কথা বইটিতে। এই যে এই নিয়ে যদি আপনারা একটু পরবর্তীকালেও যদি একটু সময় করে আলোচনা করেন, তাহলে আমাদের এই জায়গাটা একটু আলোচনার জায়গাটা আরেকটু সমৃদ্ধ হতে পারে। হুম। আজকে এই ধরনের আরো প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা
আজকে কখনো সময় করে একটু দেখবেন, আজকে অনেকটা সময় হয়ে গেছে। আহ, আগামী যে আমাদের অনুষ্ঠান, আগামী 5 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা 7 জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের আমরা কথা শুনবো, সুখ দুঃখের কথা শুনবো, ঠিক 7 দিন, এই 7:30 থেকে 5 তারিখ থেকে 11 তারিখ। আর থেকে ঠিক 4 তারিখ চুঁচুড়া সারথি একটা অনুষ্ঠান করছে। আমার সঙ্গে যারা আমার আশেপাশে রয়েছে, আমি তাদের সকলকে অনুরোধ করব সারথির সেই অনুষ্ঠানে আপনারা আসুন। সেখানে 2টি নাটক হবে, প্রস্তাব এবং ক্লাসিক চন্দননগরের আমাকে মারুন। একটা অন্য ফরম্যাটে থিয়েটার হচ্ছে, যেমন আশিস দা করছে এরকমই। পালবাড়ি পাল পালবাড়ির ঠাকুর বাড়ি দালান, হ্যাঁ আমি জায়গাটা ঠিক বলতে পারছি না। পালবাড়ির ঠাকুর দালান এরকমই হবে। সেইখানটা হবে। আমার ফেসবুকেও সেটা শেয়ার করেছি, আপনারা আসবেন। আজকের মতো সকলকে আমরা কল্লোলদাকে শেষ পর্যন্ত পেলাম না, কিন্তু কল্লোলদার আমাদের একটা আফসোস রয়ে গেল। কল্লোলদার কথাও আমরা যদি শুনতে পেতাম, আজকে আলোচনাটা আরো গভীরতর হতো। যে যতটা সুশান্ত দা বলেছেন, আশিস দা বলেছেন, তাতে আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। এত আরো কল্লোলদাকে পেলে আরো ভালো হতো। আহ আপনাদের সকলকে শুভরাত্রি জানাই। তাকে ধন্যবাদ, সুশান্ত দাকে ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের গাইড করবেন। আমরা আপনাদের পথ ধরে এগিয়ে চলতে চাই। সকলকে শুভরাত্রি জানাই। আবার দেখা হবে 5 তারিখ ঠিক সন্ধে 7:30টায়। ধন্যবাদ স্যার।